আসসালামু আলাইকুম সকলকে সকলকে সুস্বাগতম আমাদের একাডেমিকের ক্লাস 7-এর আজকের ক্লাসে। আজকে আমরা তোমাদের গণিতের সর্বপ্রথম যে চ্যাপ্টারটা আছে মূলত ও অমূলত সংখ্যা, এই চ্যাপ্টারের পার্ট 1 নিয়ে আলোচনা করব। পার্ট 1 অর্থাৎ আজকে আমরা তোমার এই অধ্যায়টা দুইটা ভাগে ভাগ, ঠিক আছে? এটা হচ্ছে 1.1 আর একটা হচ্ছে 1.2। সো আজকে আমরা পার্ট 1-এ ভাইয়া 1.1 সম্পর্কে আলোচনা করব। 1.1-এর মধ্যে আসলে কি আছে আমি যদি সেটা বলে দিই, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে দিচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আজকে আমরা পার্ট 1-এ যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে বর্গ ও বর্গমূল, দেন আমরা পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে জানব। পূর্ণবর্গ সংখ্যা সম্পর্কে জানার পর আমরা যেটা সম্পর্কে জানব সেটা হচ্ছে মৌলিক গুণনীয়কের সাহায্যে, তারপর ভাগের সাহায্যে, ঠিক আছে, ভাগের সাহায্যে বর্গমূল। হ্যাঁ, ভাগের সাহায্যে বর্গমূল আমরা জানবো। তারপরে আমরা আবার যেটা জানবো সেটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করতে পারি, মূলত অমূলত সংখ্যাগুলো কি কি, এই সব কিছু নিয়ে আমরা পার্ট 1-এ আলোচনা করব। সো কেউ ধৈর্য হারা হয় না, খুব মনোযোগ সহকারে ক্লাসটা করো। আশা করি খুব শীঘ্রই, খুব অল্প সময়ের মধ্যেই আমরা টপিকগুলো খুব ভালোভাবে আলোচনা করব এবং এই অধ্যায় থেকে তুমি অবশ্যই অ্যান্সার করতে পারবা, ঠিক আছে? ওকে, চলো তাহলে আমরা প্রথমে শুরু করি। বর্গ ও বর্গমূল, এই কথাটা তোমাদের কাছে অনেকটা নতুন, তাই না? আমি বর্গ যদি বলি, তোমরা বর্গ কি করো বলো তো ভাইয়া? বর্গের ক্ষেত্রে তোমরা একটা বর্গক্ষেত্রকে চিন্তা করো। বর্গক্ষেত্র, হ্যাঁ, এই যে বর্গক্ষেত্র ধরলাম, এটা একটা আমার বর্গ। হ্যাঁ, এই বর্গের একটা বাহু এ, বাহু বললাম কি বলতো? এ। আমি যখন তোমাকে ক্ষেত্রফল বের করতে বলি, তুমি কি করো? ক্ষেত্রফল বলো যে ভাইয়া বাহু ইন্টু বাহু, অর্থাৎ বাহু স্কোয়ার, তাই না? অর্থাৎ এ স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ার মানে কি বলো তো ভাইয়া? এখানে যখন পা উপরে 2 দেয়া আছে, এর উপর একটা 2 দেয়া আছে, এই 2 বলতে বোঝাচ্ছে যে এখানে দুইটা এ গুণ করা আছে। দুইটা এ কি করা আছে বলো তো? গুণ করা আছে। এখান থেকে বর্গ কথাটা আসছে। বর্গ মানে যদি যে কোনো একটি সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায়, ঠিক আছে? অর্থাৎ যে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি, তাহলে যে গুণফলটা পাবো, এই গুণফলটাই হচ্ছে ভাইয়া বর্গ। তাহলে জিনিসটা আসলে কি হলো? ধরো যে কোনো একটা সংখ্যা 2, ঠিক আছে? 2 এর তাইলে বর্গ কি? সংখ্যা। এখানে আমি লিখি সংখ্যা, এখানে আমি লিখি বর্গ, ঠিক আছে? ওকে, তাহলে সংখ্যা আর বর্গ, খুব সহজ কথা। দেখো, মনে রাখো জিনিসটা কি? যে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যার দ্বারাই আমরা গুণ করব, ঠিক আছে? যে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারাই আমরা গুণ করব। তাহলে যে কোনো একটা সংখ্যা ধরলাম 2, তাহলে 2 এর বর্গ কি হবে? এই সংখ্যা দ্বারাই গুণ, তার মানে 2 ইন্টু 2, তার মানে 2 দুগুণা 4, যেটাকে আমরা লিখতে পারি 2 স্কোয়ার, ঠিক আছে? কারণ এখানে দুইটা 2 গুণ আছে। যে কোনো একটা সংখ্যা 3, ঠিক আছে? তাহলে এই সংখ্যাকে এই সংখ্যা দ্বারাই গুণ করতে হবে, তাহলে 3 ইন্টু 3, 3 3কে 9, তার মানে এটাকে আমরা লিখতে পারি 3 স্কোয়ার, তার মানে 3 এর বর্গ 9। 4, তাহলে 4 এর বর্গ কি হবে? 4 ইন্টু 4, 4 4-এ 16, অর্থাৎ এটা 4 স্কোয়ার, ঠিক আছে? তাহলে 4 এর বর্গ কত? 16। 5, তাহলে 5কে 5 দ্বারাই গুণ করতে হবে, তাহলে 5 ইন্টু 5, তাহলে 5 স্কোয়ার মানে 25, অর্থাৎ 5 5-এ হচ্ছে ভাইয়া 25, যেটাকে আমরা 5 স্কোয়ার আকারে লিখতে পারি। তাহলে আমরা বর্গ জিনিসটা কি বুঝলাম? যে কোনো একটা সংখ্যাকে
ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে ভাইয়া বর্গ। যে গুণফলটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে বর্গ। তাহলে বর্গমূল কথাটা কি? আসো, ওকে, বর্গমূল কথাটা কি? এই বর্গমূল কথাটা হচ্ছে, দেখো যে সংখ্যাটা, যেমন আমরা ধরো যে 20-এর বর্গ করি, তাহলে 20 এর বর্গ, ধরো 20 এখানে হচ্ছে সংখ্যা 20, ঠিক আছে, সংখ্যা 20 আর বর্গ তাহলে কত হবে? 20 × 20 অর্থাৎ 400 ভাইয়া, তাই না? তাহলে এই 20-এর বর্গমূল হচ্ছে, 20-এর বর্গ হচ্ছে 400। তাহলে বর্গমূলটা কি? এই গুণফলটা কোন সংখ্যা? 2 এর জন্য বর্গ না? তাহলে এই 2কে বলা হয় বর্গমূল। অর্থাৎ এই সংখ্যাটিকে, দেখো যে কোনো একটি সংখ্যা ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাওয়া যাচ্ছে, সে পাওয়া যায় সেটা কি? বর্গ। আর এই সংখ্যাটা যে আছে, এই সংখ্যাটা, এই যে সংখ্যাটা, এটাই হচ্ছে বর্গমূল। এই সংখ্যাটা হচ্ছে বর্গমূল, ঠিক আছে? এই সংখ্যাটা কি? বর্গমূল। তাহলে বর্গমূল কি? ওই সংখ্যাটি বর্গমূল। অর্থাৎ আমি যদি তোমাকে কখনো বলি যে ভাইয়া 4-এর বর্গমূল কত, তাহলে তুমি আমাকে বলবা ভাইয়া আপনি যে এই সংখ্যাটা এখানে লিখছেন, এই সংখ্যাটাই হচ্ছে বর্গমূল। এই সংখ্যাটাই হচ্ছে কি? বর্গমূল। তাহলে 4-এর বর্গমূল কত বলো তো ভাইয়া? 2, ঠিক আছে, ওকে। 9-এর বর্গমূল কত? 3। 16-এর বর্গমূল কত? 4। 25-এর বর্গমূল কত? 5। 2-এর বর্গ কত? 4। 3-এর বর্গ কত? 9। 4-এর বর্গ কত? 16। 5-এর বর্গ কত? 25। সেমভাবে 25-এর বর্গমূল কত? 5। 16-এর বর্গমূল কত? 4। 9-এর বর্গমূল কত? 3। 4-এর বর্গমূল কত? 2। 20-এর বর্গ কত? 400। 400-এর বর্গমূল কত? 20। বর্গমূল এই কথাটা কি আমরা বুঝতে পারছি? আশা করি ভাইয়া আমরা এই জিনিসটা বুঝতে পারছি। ওকে, তাহলে চলো আমরা একটু সামনে যাই। বর্গমূল এবারে হচ্ছে তোমার ওই বর্গক্ষেত্রে কিছু চিহ্ন দ্বারা দেয়া আছে। যেমন ধরো এই যে, ঠিক আছে, ওকে। সো এই ডট, আমি বর্গ বলতে আমি কি বুঝি? যে আমার দৈর্ঘ্য প্রস্থ সমান হতে হবে, তাই না? তো আমি এই ডট দ্বারা যদি একটা বর্গক্ষেত্র আঁকতে চাই, ধরো আমি তোমার হচ্ছে 3টা করবো, হ্যাঁ? তাহলে 1, ওকে। সো এই যে দেখো, সারি বরাবর একটা দিলাম, সারি বরাবর আরেকটা দিলাম। তাহলে আমার এক সারিতে কয়টা আছে? 3টা আছে। তাহলে একই হওয়ার জন্য এক কলামেও কয়টা দিতে হবে আমাকে? 3টাই দিতে হবে, তাই না? দেই 3টা। আচ্ছা, সো ওকে, 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 ওকে। সো দেখো, আমার এইটাকে সারি, এটাকে কলাম। দেখো সারি বরাবরও আমার 3টা করেই আছে, কলাম বরাবরও 3টা আছে, এবং এটা 3টা করেই আছে। তো আলটিমেটলি এটা হচ্ছে একটা বর্গ, তাই না? তাহলে বর্গ হলে এই যে আমি যদি এদেরকে ভাইয়া এখন যোগ করে দেই, তাহলে আমি একটা কী পাবো দেখো তো? অর্থাৎ সারি ও কলাম বরাবর আমাকে একই সংখ্যা নিতে হচ্ছে, তাই না? ওকে, দেখো এই যে যোগ করলাম, ঠিক আছে, আবার এই যে যোগ করলাম, ঠিক আছে, আবার এই যে যোগ করলাম, ঠিক আছে, ওকে, আবার এই যে যোগ করলাম, ওকে। তো এই যে আলটিমেটলি আমি কি পেলাম ভাইয়া? একটা বর্গক্ষেত্র পাইলাম। তাহলে এই বর্গের কয়টা এখানে আমি ডট ইউজ করছি? যে কোনো একটা সারিতে বা কলামে 3টা, তাই না? দেখো, ডট যে কোনো একটা সারি বা কলামে 3টা আমরা ইউজ করছি। তাহলে এই পুরো মোট বর্গক্ষেত্রে মোট সারি মানে মোট ডটের সংখ্যা কয়টা হচ্ছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, তাই না?
তাহলে 3টা ইউজ করছি। সো এটা হচ্ছে আমার সংখ্যাটা, অর্থাৎ যে কোনো একটা সারি বা কলামে আমি 3টা ডট ইউজ করছি, বাট আলটিমেটলি এর বর্গ আমি কত পাইলাম, অর্থাৎ মোট এখানে ডটের সংখ্যা কত পাইলাম, 3 × 3, কারণ সারি বরাবরও 3টা আছে, কলাম বরাবরও 3টা আছে, 3 তিরিকে 9টা। তাহলে এই যে বর্গক্ষেত্র থেকে যে আমরা বর্গমূল ও বর্গ দুইটাই পাচ্ছি, মেইনলি এই চিত্রটা এটাই রিপ্রেজেন্ট করছে। বাট এইখানে বেসিক মেইন যে কনসেপ্টটা, এটা বোঝা যে বর্গ কি, বর্গমূল কি। বর্গ কি বলেছি বলো তো ভাইয়া, যে একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলেই আমি যে গুণফলটা পাচ্ছি এটা হচ্ছে বর্গ। আর বর্গমূল কি, এই সংখ্যাটাই হচ্ছে বর্গমূল। যেমন 4-এর বর্গমূল 2, 9-এর বর্গমূল 3, 16-এর বর্গমূল 4, 25-এর বর্গমূল 5। ওকে, আচ্ছা চলো তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। পূর্ণবর্গ সংখ্যা জিনিসটা আসলে কি, ঠিক আছে? আচ্ছা, পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, আমি দেখো 1কে যখন বর্গ করলাম আমি কি পাইলাম, আমি 1কে বর্গ করার পর আমি পাইলাম 1, ঠিক আছে? 2কে যদি আমি বর্গ করি আমি পাচ্ছি 4, আমি 3কে বর্গ করলে আমি পাচ্ছি 9, আমি 4কে বর্গ করলে আমি পাচ্ছি 16, 5কে বর্গ করলে আমি পাচ্ছি 25, সেমভাবে আমি 10কে বর্গ করলে আমি পাচ্ছি 100। হ্যাঁ, আবার ধরো 16কে যদি আমি বর্গ করি, 16কে আমি বর্গ করলে কত পাই একটু হিসাব করে নিই আমরা। 6 6 36, 6কে 6 3 9, 0, 6কে 6, 1 1 1, 6 9 6 15 5, হাতাগুলো 1, 256। সো এই যে আমরা সংখ্যাগুলো পাইলাম 256। এই প্রত্যেকটা সংখ্যা, আবার এরাও তো আলাদা আলাদা করে সংখ্যা, তাই না? আবার আমরা চাইলে তো এই যে 4কেও বর্গ করছি, 4কে বর্গ করে আমরা কি পাইছি, 16 পাইছি, তাই না? আবার ধরো এই যে 9কে বর্গ করলে আমরা কত পাচ্ছি, 81 পাচ্ছি, তাই না? এভাবে তো চলছে জিনিসটা। সো আলটিমেটলি আমি বর্গ করে যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলো নিজেও তো আবার বর্গ করা সম্ভব। তো এই যে সংখ্যাগুলো আছে এদের আবার বর্গমূল আছে না, এদের আবার কি বর্গমূল আছে না, আছে তো। যেমন 4-এর বর্গমূল কি 2, তারপর 9-এর বর্গমূল কি 3, 16-র বর্গমূল কি, 16-র বর্গমূল হচ্ছে 4, আবার এই 256 বর্গমূল কি 16। তাহলে এই যে সংখ্যাগুলো আমি পাচ্ছি 1 4 9 16 25 100, অর্থাৎ একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফলটা পাচ্ছি, যে বর্গটা পাচ্ছি, এটা একটা পূর্ণ সংখ্যা। আর এই পূর্ণ সংখ্যাগুলোকে আমি বলছি পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ পূর্ণবর্গ বলার কারণটা একটাই, যে এই সংখ্যাগুলোকে আমি যদি বর্গমূল বের করি, তুমি এই যে এই গুণফলটা আকারে না চিন্তা করে তুমি মনে করো যে এই 1 4 9 তোমার 16 25 এগুলো প্রত্যেকটাই তো পূর্ণবর্গ সংখ্যার অংশ, তাই না? পূর্ণবর্গ সংখ্যার অংশ। এই প্রত্যেকটা সংখ্যাকে আবার আমরা বর্গমূল নির্ণয় করতে পারি। যেমন 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল 2, 9-এর বর্গমূল 3, 16-র বর্গমূল 4, 25-এর বর্গমূল 5, তাই না? তাহলে এই যে সংখ্যাগুলো আমি পাচ্ছি এই প্রত্যেকটা সংখ্যারই আবার বর্গমূল একটা পূর্ণ সংখ্যা আসছে। মূলত এই কারণে এই সংখ্যাগুলোকে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। অর্থাৎ যেসব সংখ্যাকে সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা আসে সেগুলো পূর্ণবর্গ সংখ্যা। এখন আমি যদি তোমাকে বলি যে ভাইয়া 2 কি পূর্ণবর্গ সংখ্যা, 2-এর বর্গমূল কি কোনো পূর্ণ সংখ্যা আসে ভাইয়া? দেখো তো 2-এর বর্গমূল কখনোই পূর্ণ সংখ্যা আসবে না, দশমিক আসবে। কারণ এই পাশে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো ডাবল গুণ করেই কিন্তু আমরা এই সংখ্যাগুলো পাচ্ছি। এই সংখ্যাগুলো ব্যতীত অন্য কোনো সংখ্যারই পূর্ণ বর্গ সংখ্যা আসবে না। যেমন 2-এর বর্গমূল অর্থাৎ √2 = আসবে 1.414 এমন, ঠিক আছে? 1.414, অর্থাৎ 1.414। এটা তো কখনোই পূর্ণ সংখ্যা না, তাই না? তাই মূলত ঠিক এই সংখ্যাগুলোরই পূর্ণবর্গ সংখ্যা বলা হয়, কারণ এই সংখ্যাগুলোর বর্গমূল যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা পূর্ণ সংখ্যা পাই, অন্য সংখ্যাগুলোর পূর্ণ সংখ্যা পাই না। বুঝতে পারছো? তাহলে পূর্ণবর্গ সংখ্যা কাদেরকে বলবো? যেসব সংখ্যার বর্গমূল একটি পূর্ণ সংখ্যা হয় সেই সংখ্যাগুলোকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলি। অর্থাৎ এই যে ডান পাশে অর্থাৎ গুণফলগুলাই প্রত্যেকটাই হবে পূর্ণবর্গ সংখ্যা, কারণ তাদের বর্গমূল পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, ওকে। যেমন তুমি বলো 400 একটি পূর্ণবর্গ সংখ্যা, কারণ কি 400 এর বর্গমূল হচ্ছে 20, 400 এর বর্গমূল 20, ঠিক আছে? তাই 400 কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু 20 কি একটা পূর্ণবর্গ সংখ্যা? কারণ 20-এর বর্গমূল আসবে দশমিক সংখ্যা,
পূর্ণ সংখ্যা আসবে না, ঠিক আছে? বর্গমূল আসবে দশমিক সংখ্যা, 20-এর বর্গমূল আসবে দশমিক, ঠিক আছে? তো 20-এর বর্গমূল যেহেতু দশমিক আসবে, 20 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়, কিন্তু 400 পূর্ণবর্গ সংখ্যা। ওকে, তো পূর্ণবর্গ সংখ্যা জিনিসটা কি তোমাদের ক্লিয়ার হয়েছে ভাইয়া? যদি ক্লিয়ার না হয় ভিডিওটা আরেকবার দেখো, অবশ্যই তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো আমরা একটু সামনে দেখি। পয়েন্ট 3-তে আছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ভাগের সাহায্যে আমরা বর্গমূল কিভাবে নির্ণয় করব, তাই না? তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব আমরা এখন যেটা করতে হবে, ওকে, তাহলে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের যে কোনো একটা আমরা উদাহরণ আগে পিক করি। উদাহরণ বুঝতে বুঝতে আমরা রুলস লিখব, ঠিক আছে? ধরো 1, 5, 2, 1, আচ্ছা হ্যাঁ 1, 5, 2, 1 এই সংখ্যাটাই ধরো আমরা পিক করলাম। ওকে, 1, 5, 2, 1 এই সংখ্যাটাই আমরা পিক করব। হ্যাঁ, 1, 5, 2, 1। আমার প্রথম কাজ হবে ডান দিক থেকে দুইটা সংখ্যা করে নেয়া। ডান দিক থেকে 1, 2 দুইটা সংখ্যা আমি দাগ দিব, তারপরে আবার দুইটা সংখ্যা নেব, তাহলে 1, 2 দুইটা সংখ্যা নিব, ঠিক আছে? তাহলে আমার রুলস 1, আমি এখানে রুলসগুলো লিখব। এক নম্বর রুলসটা হচ্ছে ডান দিক থেকে দুটি করে সংখ্যা নেওয়া। এখন তুমি বলতে পারো ভাইয়া ধরেন এখানে মোট 3টা সংখ্যা আছে, ধরো 1, 2, 3 বা 1, 2, 1, ঠিক আছে? এখন আমি কিভাবে মার্ক করব? ডান দিক থেকে প্রথমে দুইটা সংখ্যা নাও, নিলা, তারপরে এখানে একটা সংখ্যা আছে, একটা সংখ্যাতেই মার্ক। বা ধরো আমার এখানে 5টা সংখ্যা আছে, ধরো 4, 7, 8, 9, 1 এমন। ডান দিক থেকে আমি দুইটা সংখ্যা নেব, দুইটা, তারপরে আবার দুইটা সংখ্যা নেব, নিলাম। এবার একটা সংখ্যা আছে, একটা সংখ্যাতে আমি দাগ দিব। ওকে, আচ্ছা, এটা আমার গেল। তাহলে এই যে সংখ্যাটা, এবার এখানে একটা এই চিহ্ন দেব। ভাগের ক্ষেত্রে আমরা দুপাশে দিই, এই পাশে খালি ডান পাশে একটা চিহ্ন আমরা দিলাম। ওকে, ওকে, এবার আমাদের কাজ হবে কি, সর্ববামে যে সংখ্যাটা আছে, অর্থাৎ এই যে ঘর ওয়াইজ দুইটা ঘর যেহেতু দেয়া আছে, এই যে সংখ্যাটা অর্থাৎ 15, এই সংখ্যার কাছাকাছি বা এই সংখ্যারটা অর্থাৎ 15 বা 15-র চেয়ে ছোট এরকম একটা সংখ্যার বর্গমূল আমরা নিব, বর্গ আমরা নিব। তাহলে সর্ববামে যে ঘর, এখানে আমি ঘর বলছি কেন বলতো? কারণ এই ঘরে দুইটা সংখ্যাও থাকতে পারে, একটা সংখ্যাও থাকতে পারে। যেমন আমরা যখন 121 দেখছিলাম তখন আমার সর্ববামে 1 ছিল, তাহলে এই 1, বা এখানে যেমন সর্ববামে 15 আছে, এই 15, তাহলে সর্ববামে যে ঘর আছে সেই ঘরের কাছাকাছি বা সমান বর্গ সংখ্যা নিব, ঠিক আছে? ওকে, এখন দেখো আমরা যদি বর্গ হিসাব করতে যাই, প্রথমে আসে 1, 1কে বর্গ করলে আমরা পাই 1, 2কে বর্গ করলে আমরা পাই 4, 3কে বর্গ করলে আমরা পাই 9, 4কে বর্গ করলে আমরা পাই 16, ঠিক আছে? ওকে, 4কে বর্গ করলে আমরা পাই 16। এখানে তো সংখ্যাটা আছে 15, এই সংখ্যার কাছাকাছি বা এক্স্যাক্ট এই 15ই আমাকে নিতে হবে বর্গ করে, বা এর কাছাকাছি, এর বেশি কিছু নেওয়া যাবে না। তাহলে কি 16 নেওয়া যাবে? অবশ্যই নেওয়া যাবে না, কারণ 16 15 থেকে বড়। এর যে ছোট বর্গ বা এই সংখ্যাটা এক্স্যাক্টলি 9, কারণ 15 আমার কোনো সংখ্যাকে বর্গ করে আমরা 15 পাচ্ছি না, তাহলে এই 15-র চেয়ে ছোট যে আমরা বর্গ সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি সেটা হচ্ছে 9, তাহলে আমরা এখানে 9 বসাবো।
তাহলে এই ডানে আমরা কি বসাবো? 9 বসাবো না, এই যে 9-এর বর্গমূল যেই সংখ্যাটা ছিল সেটা আমরা এখানে বসাবো 3। 9-এর বর্গমূলটা আমরা এখানে বসাবো 3। তাহলে নিব এবং উপরে বর্গমূল বসাবো, ঠিক আছে? ওকে, তাহলে আমরা উপরে বর্গমূল 3 বসাইলাম। আচ্ছা, তাহলে এখানে এবার আমরা একটা দাগ দিয়ে দিলাম ভাইয়া। 9, এখন 15 থেকে 9-এর পার্থক্য কত সেটা আমরা দেখব। 10, 11, 12, 13, 14, 15, 6 আমার পার্থক্য হচ্ছে, 6 আমরা বসালাম। এবার পরের ঘরটাকে আমরা নিচে নামাবো। 3 নম্বরে কি? পরের ঘর নিচে নামাবো, ঠিক আছে? যেমন কি 21 হচ্ছে তার পরের ঘর, তাহলে 21 আমরা এখানে বসাবো। এবার আমরা আর ডান পাশে দাগটা দিব না, আমরা দাগটা দিব বাম পাশে। দাগটা কোন দিকে দিব বলো তো ভাইয়া? বাম পাশে। এবার তারপর আমাকে কি করতে হবে? দ্বিতীয় যে ধাপটা সেটা হচ্ছে এই 3-এর ডাবল আমাকে এই ঘরে বসাইতে হবে। তাহলে আমরা 4 নম্বরে নিচে উপরের সংখ্যার দ্বিগুণ বসাবো। এখানে আমার কি আছে ভাইয়া? 3 আছে। 3-এর দ্বিগুণ মানে 2 দ্বারা গুণ করলে কত হয়? 6। 6 আমরা বসাবো, এমনভাবে বসাবো যেন এখানে আমাকে একটু ফাঁকা রাখা যায়। ওকে, আচ্ছা। এবার পরবর্তী আমার 5 নাম্বার কাছে এখানে এমন একটা সংখ্যা নিব, সংখ্যা নেওয়ার পর যে সংখ্যাটা পাবো, ধরো এখানে আমরা 2 নিলাম, 62, ঠিক আছে? এই যে 2 যে দিছি, এই 2 দ্বারা আবার আমাকে পুরো সংখ্যাটাকে গুণ করতে হবে। তাহলে আমি এমন একটা সংখ্যা নিব, ঠিক আছে, যেই সংখ্যা নেওয়ার পর যে সংখ্যাটা গঠন হচ্ছে ওই সংখ্যাকে, যে সংখ্যাটা আমরা নিয়েছিলাম, 2 নাও, 3 নাও, 4 নাও, 5 নাও, এই 5 দ্বারা তখন এই পুরো সংখ্যাটাকে আমাকে গুণ করে দিতে হবে, ঠিক আছে? ওকে, ধরো আমরা এই যদি 6-এর সাথে 1 নিই, 61। এখন গুণ করে আমাকে কি দেখতে হবে? হয় এই সংখ্যার কাছাকাছি, না হয় এই সংখ্যাটা যেন হয়। যেমন 61, 61-র সাথে 1, যেহেতু আমরা 1 এখানে নিছি, 1 দ্বারাই আমাকে গুণ করতে হবে। 61-র সাথে 1 গুণ করলে আমার 61 হয়। তো এই সংখ্যার কাছাকাছিও হচ্ছে না, তাই না? আবার এই সংখ্যাটাও এক্স্যাক্টলি হচ্ছে না, তাহলে 1 হবে না। আচ্ছা, 62 যদি আমরা নিই, 2 দ্বারা গুণ করি, 2 দুগুণা 4, 6 দুগুণা 12, 124। 124 তো এই সংখ্যার কাছাকাছিও না, এই সংখ্যাটাও না, তাহলে 2ও আমার নেওয়া যাবে না। 3 আমি নিই, 63, 3 দ্বারা গুণ করি, 3 3-কে 9, 6 3-এ 18, 189। 189 এই সংখ্যাটাও না, আবার এর খুব কাছাকাছি সংখ্যাও না। ওকে, 4 আমরা নিই, 64, 4 4-এ 16, 6 হাতে থাকলো 1, 4 6 24, 1-এ 25, 256 না। তাহলে আমরা আরেকটু, যেহেতু 5 নিলেও এর কাছাকাছি খুব যাবে না, আমরা 6 7 নিই, তাহলে 67 গুণ 7, 7 7-এ 49, হাতে থাকলো 4, 7 4-এ 7 42, 43 44 45 46। তাহলে আরও বড় সংখ্যা আমাকে নিতে হবে। 9 নেই, চলো 6 9 9 আমরা নিই, ঠিক আছে? 9 9 81, 1 হাতে থাকলো 8, 8 6 লং 54, 55 56 57 58 59 60 61 62। দেখো 621, 621 এক্স্যাক্টলি এই সংখ্যাটা, এই সংখ্যার বেশি কিন্তু না, বা এই সংখ্যার কাছাকাছি একটা সংখ্যা নিতে বলছে। তাহলে 621 এক্স্যাক্টলি এই সংখ্যা। যদি এক্স্যাক্টলি এই সংখ্যাটা আমরা না পাইতাম, তাহলে হচ্ছে কাছাকাছি ছোট যে সংখ্যাটা আসতো ওটা আমরা নিতাম। তো আমরা 9 দিয়ে যেহেতু আমরা এক্স্যাক্টলি এই সংখ্যাটা পাচ্ছি, তাহলে আমি এখানে 9 লিখবো। 9-কে দেখো 69 আমি সংখ্যাটা পাইছিলাম, ওকে 9 দ্বারাই গুণ করছি, 621 আমরা 621 আমরা পায়ে গেছি, তাই না? তাহলে এখানে 621 হলো। ওকে, সো 9 এখানে যেহেতু নিচ্ছি, আমার এখানে 9 বসায় দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে 39 আমি পাইলাম, এই 39টা আসলে এই যে আমার 1521 এর বর্গমূল। ওকে, 1521 এর বর্গমূল। সো ভাগের সাহায্যে কীভাবে বর্গমূল বের করতে হবে এই রুলসটা আমরা আশা করি বুঝতে পারছি। দ্বিগুণ বসানোর পর আমরা কি করব? যে সংখ্যা, যে কোনো একটা সংখ্যা বসায়
তোমার বইয়ে খুব সুন্দর করে রুলসটা লেখা আছে। সংখ্যা বসায় প্রাপ্ত সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে আমার গুণফলটা হয় এই সংখ্যার কাছাকাছি, নাহলে এক্সাক্ট এই সংখ্যাটা আমাকে নিয়ে আসতে হবে। তাহলে এখানে যে 39 আমরা পাইলাম সেটা হচ্ছে বর্গমূল কার? 1521-এর বর্গমূল। ওকে, বুঝাইতে পারছি আমরা? আশা করি ভাইয়া বুঝছো। যারা এখনও বুঝুনি, সামনে আরও আমাদের প্র্যাকটিস প্রবলেম আছে, এগুলো আমরা করব। যেমন আমরা যদি এখন এই যে ভাগের সাহায্যে যেহেতু শিখছি, চলো আমরা ভাগের সাহায্যে একটু প্র্যাকটিসটা করে নিই। যখন যেটা শিখবো সেই সাপেক্ষে আমরা প্র্যাকটিসগুলো করব। যেমন ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের আমরা এই প্র্যাকটিসগুলো করব। ক নাম্বারের জন্য আসো। ক নাম্বারে আমার কি আছে ভাইয়া? 225। সর্বপ্রথম কাজ কি আমার? ডান দিক থেকে 2 ঘর করে সিলেক্ট করা। এখানে 2 ঘর সিলেক্ট করলাম, এখানে একটা ঘর আছে, ওই জন্য একটাই দাগ হইল। ওকে, আচ্ছা, এবার কি করব? আমি ডান পাশে একটা দাগ দিব। এই সর্ববামে যে ঘরটা আছে 2, এই ঘরের কাছাকাছি একটা বর্গ সংখ্যা আমাকে বসাইতে হবে। যেমন ধরো 1-এর বর্গ তুমি যদি করো তুমি পাচ্ছ 1, 2-এর বর্গ তুমি যদি করো তুমি পাচ্ছ 4। এখন এখানে তো আছে 2, 4 তো অবশ্যই 2-এর চেয়ে ছোট, তাহলে 4 আমার নেওয়া যাবে না, আমাকে বসাইতে হবে 1। তাহলে আমি এখানে 1 বসাইলাম এবং 1-এর বর্গমূল আসলে 1, এখানে আমি বর্গমূলটা বসাই দিলাম। ওকে, এবার আমি এই 2-1-এর মধ্যে পার্থক্য দেখব। 2 আর 1-এর মধ্যে পার্থক্য হচ্ছে 1। এবার আমার কি করতে হবে? তার পরবর্তী ঘরটাকে নামাইতে হবে। 25 আমি নামাই ফেললাম, ঠিক আছে? ওকে, এবার আমার কাজ কি? এইখানে যে সংখ্যাটা পাইলাম তার দ্বিগুণ, অর্থাৎ 1-এর দ্বিগুণ কি 2, আমি এখানে বসাবো। এবার এখানে এমন একটা সংখ্যা দিব যে সংখ্যাকে, অর্থাৎ এমন একটা সংখ্যা দিব, এই সংখ্যাটা দেওয়ার ফলে প্রাপ্ত যে সংখ্যাটা পেলাম ওই সংখ্যাকে এখানে যে সংখ্যাটা দিয়েছিলাম ওই সংখ্যা দ্বারা গুণ করলে এই সংখ্যার কাছাকাছি বা এক্স্যাক্ট এই সংখ্যাটা যেন আমরা পাই। এখন আমি 2-এর সাথে যদি 1 দেই এবং 1 দ্বারা যদি গুণ করি তাহলে আমি 21 পাচ্ছি, তাই না? 125 কোথায় আর 21 কোথায়? তাহলে 21 আমি এবার তাহলে 22 নিই, 22-এর সাথে 2 গুণ করলে 44, তাই না? আমি যদি 23 নিই, 3 নিলাম, তো 3-কে এই 23 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 3 3-কে 9, 3 2 6। তার মানে আমি এবার এখানে একটু 5 নিই, অর্থাৎ 25 হলো সংখ্যাটা, 25-কে 5 দ্বারা গুণ করলে আমরা কি পাচ্ছি? 5 পাচ্ছি 25-এর 5, অর্থাৎ এগুলো 2, 5 2 10, 11 12, তাই না? তাহলে আমি এখানে দিব 5 এবং এই 25-কে 5 দ্বারা গুণ করলে 125 পাচ্ছি এবং ভাগফল হচ্ছে এখানে 0। এখানে যে সংখ্যাটা নিচ্ছে আমাকে এখানে এই সংখ্যাটা বসাইতে হবে। তাইলে এই 225-এর বর্গমূল কত হচ্ছে বলো তো ভাইয়া? 225-এর বর্গমূল হচ্ছে 15। 225-এর বর্গমূল হচ্ছে 15। ওকে, তাহলে চলো আমরা এর পরেরটাও করি। খ নাম্বারে, ঠিক আছে? আচ্ছা, খ নাম্বারে কি আছে? 961। তাহলে 9 6 1। সেমভাবে আমরা কি করব? ডানে 2টা ঘর নিব, তারপরে আবার 2টা ঘর, যেহেতু এখানে একটা ঘরই আছে আমি একটাই নিলাম। ওকে, আচ্ছা, এবার এখানে আমরা বর্গ বসাবো, এমন বর্গ মান বসাবো যেন এই যে সংখ্যার সমান বা ছোট হয়, কাছাকাছি ছোট, বড় যেন না হয়। যেমন 1-কে বর্গ করলে আমরা পাই 1, 2-কে বর্গ করলে আমরা পাই 4, 3-কে বর্গ করলে আমরা পাই 9, 4-কে বর্গ করলে আমরা পাই 6, 16, তাই না? তাইলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমি 9 এক্স্যাক্টলি পাচ্ছি, সেটা 3-এর বর্গ। তাহলে আমি এখানে 9 বসাবো। 9 বসানোর পর এই যে সংখ্যাটা আমি বসাইছি এর বর্গমূলটা আমাকে এখানে লিখতে হবে। 3 আমরা লিখলাম। ওকে, সো এই 9-এর আর এই 9 ডিফারেন্স 0, তাহলে 0 থাকলো, যেটা আমার লেখার কোনো প্রয়োজন নেই, কারণ সর্ববামে 0-র কোনো মূল্য নাই। তাহলে তার পরের সংখ্যাটা আমরা বসাবো 61, ঠিক আছে? ওকে, এবার এই যে এখানে যে সংখ্যাটা পাইলাম আমরা, তার দ্বিগুণ আমাকে এখানে বসাইতে হবে। 3-এর দ্বিগুণ হচ্ছে 6। এবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটা বসানোর পর প্রাপ্ত সংখ্যাকে ওই যে সংখ্যাটা নিয়েছিলাম ওই সংখ্যা দ্বারা গুণ করলে এই সংখ্যার কাছাকাছি, খুব কাছাকাছি বা ঠিক এই সংখ্যাটাই আমরা পাই। তো আমার 61 আমরা বসাইলাম, 61 হলো। 61-কে 1 দ্বারা গুণ করলেই আমরা 61 পায়ে যাই। এখানে 61 আছে,
তাই না? তাহলে আমাকে এখানে একই নিতে হবে। এখানে 61 আমরা পাইলাম 0, আর এখানে যে সংখ্যাটা নিচ্ছে এই সংখ্যাটাও আমাকে এখানে বসাই দিতে হবে। তার মানে আমরা পাইলাম যে 31-এর বর্গমূল তাহলে আমরা এখানে কি পাইলাম যে 31-এর বর্গ হচ্ছে 961 বা 961-র বর্গমূল হচ্ছে 31। ওকে, তাহলে খ নাম্বারটা আমরা পাইলাম। চলো গ নাম্বারটা করে দেখি তো। এই পেজে আমার যতগুলা হচ্ছে আমরা ততটা করে নিই। গো 3, 9, 6, 9 এই অঙ্কটা আমরা অলরেডি করছিলাম। চলো আরেকবার করি, সমস্যা কি? একবার করছি তাই বলে কি আর করা যাবে না? অবশ্যই করা যাবে। তাহলে সর্ববামে সর্বডানে 2 ঘর করে আমরা দাগ দিব, দিলাম। ওকে, এবার এখানে আমরা একটা চিহ্ন দেব, লম্বা দিছি। এবার আমার সর্ববামে আছে 39, আমাকে এমন সংখ্যা নিতে হবে যেন এই 39 মানে ওই সংখ্যাটার বর্গ, ঠিক আছে, এই 39-এর কাছাকাছি হয়। যেমন 1কে বর্গ করলে আমরা পাই 1, 2কে বর্গ করলে আমরা পাই 4, 5কে বর্গ করলে পাই আমরা 25, 6কে বর্গ করলে পাই আমরা 36, ঠিক আছে, 7কে বর্গ করলে আমরা পাই 49। এখন 49 39-এর চেয়ে বড় কিনা? বড়, তাহলে 49 আমার নেওয়া যাবে না, তাহলে আমাকে নিতে হবে কি 36, তাই না? 36 39-এর কাছাকাছি একটা সংখ্যা, এবং 36-এর বর্গমূল 6 আমরা এখানে বসাবো। ওকে, এবার 36-এর ডিফারেন্স, 36 থেকে 39-এর ডিফারেন্স হচ্ছে 3, লিখলাম। পরবর্তী ঘরকে আমি নামাবো, 6, 9 নামাইলাম। ওকে, এবার আমার কাজ কি, এখানে যে সংখ্যাটা আছে তার দ্বিগুণটা আমাকে এখানে বসানো। 6-এর দ্বিগুণ কি ভাইয়া? 12। এবার আমি এখানে একটু ফাঁকা রাখছি কি জন্য বলো তো? কারণ এখানে আমি এমন একটা সংখ্যা বসাবো যেখান থেকে যে প্রাপ্ত সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাকে এই সংখ্যা দ্বারাই গুণ করলে এই 359-এর খুব কাছাকাছি বা ঠিক 359 যেন হয়। যেমন ধরো আমি যদি 100, এখানে 12 আছে, আমি 1 বসায় 121 করলাম। এখন 1 দ্বারাই যদি গুণ করি আমি 121ই পাচ্ছি। যদি এখানে আমি 2 বসাই তাহলে 122 পাচ্ছি। 122কে যদি আমি 2 দ্বারা গুণ করি 2 2 4, 2 2 4, 2, 244 পাচ্ছি। আবার এখানে যদি আমরা 123 বসাই অর্থাৎ 3 বসাই তাহলে 12, 3 বসালে হচ্ছে 123। এই 23কে অর্থাৎ 123কে 3 দ্বারা যদি গুণ করি আমরা 3 3 9, 3 2 6, 3 1 3, 369 আমরা পাচ্ছি। তাহলে এখানে হচ্ছে 3, 6, 9, এখানে হবে 3, তাই না? ওকে, আর এখানে হচ্ছে তাহলে আমাকে বসায় দিতে হবে 3। তাহলে 63 হচ্ছে এই 3, 9, 6, 9-এর বর্গমূল। ওকে, ভাগের সাহায্যে বর্গমূল কি আমাদের ক্লিয়ার? দেখো আমরা কিন্তু কনসেপ্টটাও শিখলাম প্লাস পাশাপাশি এটা ম্যাথটাও করে নিচ্ছি। আচ্ছা, ঘ নাম্বারে কি আছে? 10404। চলো ঘ নাম্বারটা আমরা করি। 10404 এর বর্গমূল আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। সো আমরা সর্বডান থেকে 2 ঘর করে সিলেক্ট করি। তাহলে প্রথমে এই 2 ঘর আসলো, তারপর এই 2 ঘর আসলো। এবার এখানে একটা ঘর আছে, একটাই আমি সিলেক্ট করে দিলাম, ডান দিলাম। এখানে একটা টান ভাইয়া, ওকে দিছি। আমার সর্ববামে যে সংখ্যাটা আছে সেটা কত আছে? 1। এমন একটা সংখ্যা নিতে হবে যার বর্গ যেন 1-এর সমান হয়। যেমন 1-এর বর্গ কত ভাইয়া? 1, 2-এর বর্গ 4, তাই না? ওকে, সো আমার এই 4 সংখ্যাটা কি 1-এর চেয়ে বড়, তাহলে এটা আমরা নিব না, তাহলে আমাকে 1 নিতে হবে, তাই না? তাহলে আমি এখানে 1 বসাইলাম এবং 1-এর বর্গমূল তো 1ই বসাই দিলাম। ওকে, তাহলে ডিফারেন্স কি আসছে ভাইয়া? 0 আসছে। আমার পরের ঘরকে নামাইতে হবে 0, 4। এবার এই 1-এর দ্বিগুণ পরিমাণ সংখ্যা আমাকে এখানে বসাইতে হবে। সেটা কত আসে দেখো তো? 1-এর দ্বিগুণ করলে আসে 2, 1-এর দ্বিগুণ করলে আসে কত আসে? 2 আসে, তাই না? এবার আমরা কি করব, তাই তো? আচ্ছা, এবার এখানে আমাকে এমন একটা সংখ্যা বসাইতে হবে যে এখান থেকে যে প্রাপ্য সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাকে ঠিক এই সংখ্যাটা দ্বারা গুণ করলেই এর সমান বা কাছাকাছি একটা সংখ্যা হয়। এখন মজার বিষয় হচ্ছে যে এখানে 2 আছে, আমি যদি এখানে একটা একও দেই, এখানে 2 আছে, এখানে আমি যদি একটা একও দেই,
অর্থাৎ 21 যদি হয় এবং এখানে 1 দ্বারাও যদি গুণ করি আমার সংখ্যাটা হয় 21, বাট আমার তো এখানে আছে 4, তাহলে 21 তো এই 4 থেকে অনেক বেশি, এটা কি নেওয়া সম্ভব? কারণ বেশি সংখ্যা তো আমরা নিতে পারবো না। তাইলে আমরা কি করব? তাইলে আমরা যেটা করব যে তার পরের ঘরটাকে এবার আমরা নিচে নামানো চিন্তা ভাবনা করব। এখন তার পরের ঘরটাকে আমি হাঁকাও যদি নামাই দেই ভাইয়া, তাহলে কি কোনো কিছু হচ্ছে? কারণ তাকে নামানোর জন্য তাকে কিছু দিতে হবে আমার। এই দেওয়ার জন্য অর্থাৎ ঠিক এই তার পরের ঘরটাকে নিচে নামানোর জন্য একে একটা শূন্য আমাকে দিয়ে দিতে হবে, যে ধর বাবা এই শূন্যটা রাখ তোর কাছে, আমাকে তোর ঘরটা দে। ঠিক আছে? অর্থাৎ যদি আমার এখানে গুণ করার ফলে মানে সংখ্যাটা প্রাপ্য হওয়ার পর সংখ্যা দ্বারা তো সর্বনিম্ন কি 21 হওয়া সম্ভব, এখানে সর্বনিম্ন 21, তাই না? 20 তো আর হবে না, সর্বনিম্ন 21। এই 21কে আবার 1 দ্বারা গুণ করার ফলে যে সংখ্যাটা পাচ্ছি এটা তো এর চেয়ে অনেক বড়, অর্থাৎ এর চেয়ে ছোটো সংখ্যা আমরা পাওয়া পসিবল হচ্ছে না। যদি পাওয়া সম্ভব না হয় তখন তার পরের ঘরকে আমাকে নামাইতে হবে এবং তার পরের ঘরকে নামানোর জন্য তাকে কিছু খরচা পানি আমাকে দিতে হবে, অর্থাৎ 0 তাকে আমরা দিব। এই খরচা পানিটা হচ্ছে 0, আমরা তাকে 0 দিব। এবার এখানে আছে আমার 404, আমার এখানে আছে 20। এবার আমার ঠিক আছে, দেখো আমি যদি 1ও নেই তাহলে 201কে 1 দ্বারা গুণ করলে আমরা 201ই পাচ্ছি। তো 404 201-এর চেয়ে অনেক বড়। তাহলে আবার পরের সংখ্যাটাতে যাই, দেখি আমরা 202, একে আমরা 2 দ্বারা গুণ করি, 2 দুগুণা 4, 2 0 0, 2 দুগুণা 4, 404 আমরা পাচ্ছি, এক্স্যাক্টলি এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে আমরা এখানে 2 নিব, এখানে আমরা 404 দিব, তাহলে এখানেও আমরা 2 দিব। ঠিক আছে? তার মানে 102 হচ্ছে 404-এর বর্গ, সরি 10,404-এর বর্গমূল। বুঝতে পারছো? আশা করি আমার কনসেপ্টটা ভাইয়া ক্লিয়ার হয়েছে। ওকে, সো এবার আমরা যেটা দেখব এরপরে সেটা কি জানো ভাইয়া? সেটা হচ্ছে দশমিক ভগ্নাংশের আমরা কিভাবে বর্গমূল নির্ণয় করব। ঠিক আছে? ওকে, সো আমি যদি একটু কনসেপ্টে চলে আসি তোমাদের, এই যে দশমিক ভগ্নাংশের বর্গমূল, একটা কথা মনে রাখবা যে ভাগের বর্গমূল দেখানোর পর আমি এই বর্গমূলটা দেখাচ্ছি, কারণ হচ্ছে এটা ভাগের সাহায্যে বর্গমূল যেভাবে করা হয় এভাবেই করতে হবে। ভাগের সাহায্যে বর্গমূল যেভাবে করা হয় ঠিক এইখানেও সেম কাজটাই করতে হবে। তাহলে আমরা কি সেম ধরনেরই কাজ করব? অবশ্যই সেম ধরনের কাজ করব। যেমন আমরাই 50.6944 এর বর্গমূল বের করতে বলেছি, তাই না? তাহলে চলো আমরা এটা একটু লিখি, 50.6944। ওকে, আচ্ছা, সর্বপ্রথম কাজ কি আমার? ডান দিক থেকে 2 ঘর করে সিলেক্ট করা, তাই না? এই যে আমি ডানে 2 ঘর, তারপরে এই 2 ঘর, তারপরে এই 2 ঘর সিলেক্ট করে নিলাম। ওকে, এবার এখানে আমি একটা টান দিব। সর্ববামে যে সংখ্যাটা বা ঘরটা আছে সেই ঘরের কাছাকাছি বা এই ঘরের এক্স্যাক্ট এমন একটা সংখ্যা আমাকে বসাইতে হবে যেটা পূর্ণবর্গ সংখ্যা, তাই তো? যেমন 1কে বর্গ করলে আমরা পাই 1, 2কে বর্গ করলে আমরা পাই 4, 3কে বর্গ করলে আমরা পাই 9, 4কে বর্গ করলে আমরা পাই 16, 5কে বর্গ করলে আমরা পাই 25, 6কে বর্গ করলে আমরা পাই 36, 7কে বর্গ করলে আমরা পাই 49, আর 8কে বর্গ করলে আমরা পাই 64, তাই না ভাইয়া? 8কে বর্গ করলে আমরা পাই 64। সো আমার কাছে 50 আছে, 49 50-এর চেয়ে একটু ছোট, 64 অনেক বেশি, বেশি সংখ্যা আমার নেওয়া যাবে না। এর চেয়ে সর্বনিম্ন যে ছোট সংখ্যাটা আছে সেটা যেমন হচ্ছে 49, এই সংখ্যাটা আমরা এখানে বসাবো। এখন এই 49-এর বর্গমূল যা তা আমরা এখানে বসাবো, অর্থাৎ 7 বসাইলাম। ওকে, এবার আগের মতো টান দিয়ে দিলাম। এই 49 থেকে 50-এর ডিফারেন্ট 1। এবার 50-এর পরেই একটা দশমিক আছে না ভাইয়া, আমি এখানে সুন্দর মতো দশমিক দিয়ে দিব। ঠিক আছে? কেন দশমিক দিব? কারণ পরের ঘরটা আমাকে নামাইতে হবে। এখানে আমি দশমিকটা দিয়ে দিলাম। ঠিক আছে, দশমিকের কাজ শেষ। পরের ঘরটা নামাইলাম 6 9, 7-এর দ্বিগুণ সংখ্যা আমাকে এখানে বসাইতে হবে। 7-এর দ্বিগুণ কত ভাইয়া? 14 বসাইলাম। ওকে, আচ্ছা, এই দশমিকের আর কোনো আমার চিন্তা এখন নাই, দশমিক নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কিচ্ছু নাই। ওকে, 14। এখন এই 14-র সাথে এমন একটা সংখ্যা দিতে হবে যেন ওই সংখ্যা দ্বারা, ধরো 1 দিলাম, এখন এই 1 দ্বারা এই সংখ্যাকে যদি আমরা গুণ করি
141কে হয় এই সংখ্যাটা হতে হবে, নাহলে এর কাছাকাছি ছোট সংখ্যা হতে হবে। কারণ 141 একে 141, আর আমি যদি 2 নেই অর্থাৎ 142 যদি হয়, তাহলে 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 একে 2, 284, 169-এর চেয়ে বেশি, তাহলে আমাকে একই নিতে হবে। 141 নিলাম, হইল? দেখো তো এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা ভাইয়া? ওকে, তাহলে এই জিনিসটা আমরা এখন পর্যন্ত বুঝলাম, তাই না? ওকে, তাহলে আমার এখানে অবশিষ্ট কি থাকছে দেখো তো ভাইয়া। 41, 1, 9, 1, এখানে কত হয়? 8, 4, 8, 4, 2, 6, 28। এবার আমাকে কি আবার পরের ঘরটা নামাইতে হবে, তাই না? তো স্বাভাবিকভাবে আমি পরের ঘরটা নামাবো, তাহলে এরপর আছে কি 4, 4। এবার আমি এখানে 1 নিয়েছিলাম, এখানে 1 দিয়ে দিলাম, ঠিক আছে? এটা তাহলে কি হচ্ছে? 7.1, 7.1। এবার এখানে একটা কি করতে হবে? বসাইতে হবে। আবার এর ডবল এখানে দেখো, যত আমরা বাড়াবো এইভাবে তত এখানে যা হবে তার ডবল জাস্ট বসাইতে হবে। যেমন ওখানে প্রথমে ছিল 7, এখানে 14 ডবল বসাইছি। এবার আছে 71, 71-এর ডবল কি বলতো? 7, 1, 2 দ্বারা গুণ, 2 একে 2, 7 দুগুণা 14, 142। 2 দ্বারা গুণ 142, ঠিক আছে? তাহলে 1, 4, 2। এবার আবার এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাকে এই পুরো সংখ্যাটা দ্বারা গুণ করলে এর কাছাকাছি বা এই পূর্ণ সংখ্যাটা আমরা যেন পাই। এখন 1, 4, 2 আমি যদি 1 নেই এবং 1 দ্বারা গুণ করি, তাহলে তো ঘুরে ফিরে 1421 হচ্ছে। বাট এখানে আছে কি 2844। তাহলে আমি 1400 অর্থাৎ 1, 4, 2 এর পর একটা 2 যোগ করি, 1400, মানে যোগ বলতে অ্যাড করি, 1422। একে 2 দ্বারা গুণ করি, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 2 একে 2, 2884 হয়েছে। তাহলে এখানেও একটা 2 বসাবো, এখানেও একটা 2 বসাবো, তাহলে কত হচ্ছে? 2, 8, 4, 4, ঠিক আছে? তাহলে এই যে সংখ্যাটা পাইলা ভাইয়া, এই সংখ্যাটাই আসলে আমার এখানে বর্গমূল। ওকে, সো কিভাবে দশমিকের সাহায্যে বর্গমূল করতে হয় এই জিনিসটা কি বুঝেছো তোমরা? আশা করি বুঝছো ভাইয়া। এখন প্রথমটা তো আমরা সলভ করে ফেললাম, এটা আমাদের ডান। পরেরটা আমি কি বলছি দেখো তো, যে দশমিকের ক্ষেত্রে এখন তোমার ঠিক এরকম একটা কথা থাকতে পারে যে 2 দশমিক পর্যন্ত বা 3 দশমিক পর্যন্ত বের করো। এই ক্ষেত্রে সোজা মনে রাখবা যে যত দশমিক বলবে তার থেকে এক ঘর বেশি নিতে হবে, জিনিসটাকে গুছায় নেওয়ার জন্য বেশি নিতে হবে। ওকে, জিনিসটা আসলে কি? আচ্ছা, তোমাকে আমি একটু আগে বুঝাই নিই। 7.12 এমন আছে না ভাইয়া? ওকে, আচ্ছা, যেহেতু আমি যদি এখানে দাগ দিতাম, এই দুইটা মিলে এক ঘর হইতো, এটা একটা এক ঘর হইতো, তাই না? এই দুইটা মিলে এক ঘর, এটা একটা এক ঘর, তাই তো? আচ্ছা, এখন যখন আমি তোমাকে 2 দশমিক বলছি, যে 2 দশমিক ঘর মানে দশমিকের পর আমার ঠিক 2টা ঘর থাকতে হবে, তাই না? যে আমার যে বর্গমূলটা আছে, বর্গমূলে দশমিকের পর যেন 2টা ঘর লাগে। এই 2টা ঘর পাওয়ার জন্য আমি এখানে একটা শূন্য দিয়ে আরেকটা ঘর বানিয়ে নিলাম, 2 ঘর হইল। দেখো, এই ঘরের জন্য একটা, এই ঘরের জন্য একটা, 2 ঘর হলো। কিন্তু আমি বলছি এক ঘর বেশি নিতে হবে, এই জন্য আমাকে 3 ঘর পর্যন্ত নিতে হবে, অর্থাৎ 3টা শূন্য দিয়ে নিলাম, 3 ঘর পর্যন্ত নিতে হবে। অর্থাৎ যত ঘর বলবে তার চেয়ে এক ঘর বেশি আমাকে নিতে হবে। 2 ঘর বলছিল, আমার এখানে 1, 2 ছিল, এক ঘর, আমি 0, 0 দিয়ে আরেক ঘর বাড়াইলাম। বাট যেহেতু 2 দশমিক আমাকে সামারাইজ করার জন্য, জিনিসটাকে অর্থাৎ গুছায় নেওয়ার জন্য আরেক ঘর বাড়াই নিতে হবে, তাই আমি এখানে আরও এক ঘর, মানে মোট দশমিকের পর 3 ঘর পর্যন্ত কিন্তু নিলাম। ওকে, আচ্ছা, এবার স্বাভাবিকভাবে আসো আমরা শুরু করি জিনিসটাকে, ঠিক আছে? এখানে আমি কি দেবো? 4, তাই না? কারণ 9 দিলে 7-এর চেয়ে বেশি হয়ে যায়, তো 4 7-এর চেয়ে কম পূর্ণবর্গ সংখ্যা। ওকে, 4 দিলাম, তাহলে এখানে আমাকে দিতে হবে 2, এখানে আমাকে দিতে হবে 2। একটু জিনিসটাকে চাপাই দিই। ওকে, 2, ঠিক আছে? ওকে, 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 ঠিক আছে? আচ্ছা, 4, 7 থেকে 4-এর ডিফারেন্স কত ভাইয়া? 3।
আরে কি সমস্যা ভাই? আচ্ছা, 3টা একটু নিচে লিখলাম, ওখানে বোর্ডে মেবি কোনো ইস্যু ইসে আছে, যাই হোক 3। ওকে, এরপর পরের ঘরটা আমাকে নামাইতে হবে, তাই না? পরের ঘরটা নামাইতে হলে এখানে যেহেতু দশমিক আছে, আমি এখানে দশমিকটা দিয়ে দিলাম, আমার দশমিকের কাজ শেষ। এবার পরের ঘর 312 আমি নামাই দিলাম, অর্থাৎ 12 আমি নামাই দিলাম। এখানে 2 ডাবল সংখ্যাটা আমাকে নিতে হবে, অর্থাৎ আমি এখানে 4 নিলাম। এবার এখানে এমন একটা সংখ্যা আমাকে দিতে হবে যে সংখ্যা দ্বারা, মানে প্রাপ্ত সংখ্যাকে এই সংখ্যা দ্বারা গুণ করলে এই 312-র কাছাকাছি বা ঠিক 312 যেন আমরা পাই। তো ধরো আমি 5 দিই, 45 হলো, তাহলে 5 দ্বারা গুণ করলে 5 5 25-এর 5, হাতে থাকলো 4, সরি হাতে থাকলো 2, 5 4 20, 2 22, 225। আচ্ছা 45কে আমি, 45 না, এবার আমি একটু কাজ করি, 47 নিই, 7 দ্বারা গুণ করি, 7 7 49-এর 9, হাতে থাকলো 4, 4 7 28, 29 30 31 32, 329, বাট আমার আছে 312, তাহলে 47ও নেওয়া যাবে না, তাহলে আমি একটু 46 নিই। 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 4 6 24, 25 26 27, 276। এখন 276 বড় না 329? 276, 312 চেয়ে বড়, মানে বড়, ঠিক আছে, সরি 276, 312 চেয়ে ছোটো, বাট 329 312 চেয়ে বড়, তাহলে আমাকে 276টা নিতে হবে। হ্যাঁ, এটা কিন্তু একই অংশ, ঠিক আছে। তাহলে 276 নিলাম, এবং কোন সংখ্যার জন্য আমরা 276 পাইলাম ভাইয়া দেখো তো? আমরা 6-এর জন্য পেলাম, তাহলে এখানেও 6 বসাবো, এখানেও 6 বসাবো। এবার এর মধ্যবর্তী ডিফারেন্সটা কত আমরা একটু দেখি, চলো। এখানে 6, এর 7 থেকে 8 9 10 11 3 36, ঠিক আছে। আবার আমাকে এখানে একটা টান দিতে হবে, তাই না? আচ্ছা, এবার ওখান থেকে একটা ঘর আমাকে নামাইতে হবে। পরের ঘরে কি আছে? 0 0, নামাই নিলাম। এখানে যে সংখ্যা এসেছে 26, 2.6 আমরা ভুলে যাব, পয়েন্ট আমরা ভুলে যাব, দশমিক ছিল, দশমিক আমি দিয়ে দিয়েছি, দশমিকের কাজ শেষ। 26, 26-এর ডাবল হচ্ছে 52, 26-এর ডাবল হচ্ছে 52, ঠিক আছে। এবার এখানে আরেকটা এমন সংখ্যা অ্যাড করতে হবে যেন ওই গুণফলটা এর কাছাকাছি বা সমান হয়। তাহলে ধরো 5 2, আমি এখানে একটা 5 অ্যাড করে দিলাম, 525 হয়ে গেল। কারণ এই 5 দ্বারাই 525-কে যদি আমরা গুণ করি, 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 2 10 11 12 2, হাতে থাকলো 1, 5 5 25 কে 26, 2625। আচ্ছা, আমি এবার 5 2 6 নেই, এখানে 6 যুক্ত করলাম। হ্যাঁ, 6 যুক্ত করলে আমি 6 দ্বারাই যদি গুণ করি, 6 6 36-এর 6, হাতে থাকলো 3, 6 2 12 13 14 15 5, হাতে থাকলো 1, 5 6 30, 1 31, 3156, ঠিক আছে। তোমাদের অনেকে মনে হতে পারে ভাইয়া আমি একটু 7ও নেই, তাহলে আমি দেখি নেই, 5 2 7 নিলাম, 7 দ্বারা যদি এখানে গুণ করি, 7 7 49-এর 9, হাতে থাকলো 4, 7 2 14, 4 18 8, হাতে থাকলো 1, 5 7 35, 1 36, 3689, বাট আমার কাছে আছে 3600, তাহলে আমাকে কি নিতে হবে? 526, অর্থাৎ শেষে 6 যুক্ত করতে হবে, তাই না? তাহলে 6 যুক্ত করলে এখানে কি হলো? একটা 6 আমি যুক্ত করে দিলাম। ওকে, আচ্ছা, তাহলে আমার আসতে হবে কত? 3156। ওকে, বিয়োগফল যদি আমরা দেখি, এখানে আসে 4, ঠিক আছে। ওকে, 5 1 6, 6 করলে এখানেও 4 আসে, এখানে 1 1 2, 2 থেকে 6 বাদ দিলে 4 আসে, 4 4 4 0 0, ঠিক আছে। ওকে, সো এবার আমাকে আরও একটা ঘর, আরও একটা ঘর নামাইতে হবে, তাই না? চলো নামাই তাহলে। আরেকটা কি আছে? 0 0 0, অর্থাৎ 0 0 লাস্ট 0, দুটা 0 নামাই দিলাম, এখানে টান দিলাম, ঠিক আছে। এখানে আমার কি ছিল? 266, 266 ডাবলটা আমাকে বসাইতে হবে। যত ঘর যাব তত আমি দ্বিগুণ বসাইতে থাকবো। 6 2 12 2, হাতে থাকলো 1, 6 2 12 1 13 3, হাতে থাকলো 1, 2 2 4 1 5, 532 আমি এখানে বসাবো। তাহলে 532 আমরা এখানে বসালাম, ঠিক আছে। এখন আমরা এখানে ধরো একটা যে কোনো সংখ্যা নিব, তাই না? আরে ঠিক আছে, ওকে। সো 532 নিছি আমরা, এখানে আমরা ধরো 5 নিই,
5 5-এ 5 দিয়ে গুণ করতে হবে, 5 5-এ 25-এ 5, হাতে থাকলো 5 5-এ 25-এর 5, হাতে থাকলো 2, 5 2 10, 11 12 2, হাতে থাকলো 1, 5 3 15 1 16 6, হাতে থাকলো 1, 5 5 25 1 26, 26,625, বাট আমার আছে 44,400, তাহলে আরও বড় নিতে হবে, তাই না? আচ্ছা চলো আমরা একটু 8 নিই, 532-এর পরে সংখ্যাটা নেই 8, এবং পুরো সংখ্যাটাকে 8 দ্বারা আমাকে গুণ করতে হবে, তাহলে 8 8 64 4, ঠিক আছে ওকে। 8 8 64 4, 8 8 64 4, হাতে থাকলো হচ্ছে 6, 8 2 10 16, 6 22-এ 2, হাতে থাকলো 2, 8 3 24, 24, 25 26-এ 6, হাতে থাকলো 2, 8 5-এ 40, আর 2-এ 42, 42,628, ওকে। সো আমার এর পরের সংখ্যাটা যদি আমি নিতে চাই 5 3 2 9 যদি নিতে চাই, তাহলে কি আসে 9 9 81 1, হাতে থাকলো 8, 9 2 18, 8 26-এ 6, হাতে থাকলো 2, 3 লং 27, 28 29-এ 9, হাতে থাকলো 2, 5 লং 45, 46 47। সো এই 47,961 এটা বড় হচ্ছে, 42,624 এটা ছোট, ঠিক আছে। তাহলে আমাকে 8 নিতে হবে, চলো নিই, 8 আমি নিয়ে নিলাম, ওকে। আচ্ছা সো আমার এখানে আসছে কি 42,624। ভাই এখানে আরও ভাগশেষ থাকবে যেটা পরবর্তীতে চলতে থাকবে, বাট আমার তো 2 ঘর পর্যন্ত নিতে হচ্ছে, আমি আমার সেফ প্লের জন্য আমি 3 ঘর পর্যন্ত নিছিলাম। তাহলে আমার দেখো এখানে ভাগফল আসছে কি 2.668। এখন যেহেতু তোমার 2 ঘর নিতে বলছে, বাট তুমি তোমার সুবিধার্থের জন্য তুমি 3 ঘর পর্যন্ত নিছো, তো এই লাস্টের সংখ্যাটাতে আসবে মেইন খেলাটা। লাস্টের সংখ্যাটাতে মেইন খেলাটা কিভাবে আসবে, যদি লাস্টের সংখ্যাটা 1 থেকে 5-এর মধ্যে হয়, তাহলে তার আগের সংখ্যার সাথে আমরা, অর্থাৎ এই 8টাকে তো আমি সরাই দিব, তাই না? আমার অ্যান্সার দিতে হবে 2 ঘর পর্যন্ত, দশমিকের পর 2 ঘর, তো 8টাকে সরানোর জন্য অর্থাৎ লাস্টের যে 3 নম্বর ঘরটা, এই ঘরে যদি সংখ্যা 1 থেকে 5-এর মধ্যে থাকে, তো 2 3 4 5 থাকে, তাহলে পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ করতে হবে না, পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ করব না। কিন্তু এই সংখ্যাটা যদি, অর্থাৎ যে সংখ্যাটাকে আমি সরাইতে চাচ্ছি, এই সংখ্যাটা যদি 6 থেকে 9-এর ঘরে হয়, ঠিক আছে, অর্থাৎ 6 7 8 9 এই 4টা সংখ্যা যদি হয়, তাহলে পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ করবে এই সংখ্যাটা সরানোর জন্য, পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ করব, ঠিক আছে ওকে। তাহলে আমার আলটিমেটলি সংখ্যাটা কি দাঁড়াচ্ছে দেখো, আমি এখানে বক্সে দিই, ঠিক আছে, এই বক্সের মধ্যে আমি দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 2.6। এখন তৃতীয় যে সংখ্যাটা আছে যেটাকে আমাকে বাদ দিয়ে লিখতে হবে, তাই না? এই সংখ্যাটা কি 6 থেকে 9-এর মধ্যে না, 6 7 8 9 4টা সংখ্যার মধ্যে একটা, তাহলে এই সংখ্যাটাকে সরানোর জন্য পূর্ববর্তী সংখ্যার সাথে 1 যোগ করতে হবে, অর্থাৎ 2.67 আমার আনসার হবে। বুঝতে পারছি? কনসেপ্ট ক্লিয়ার? সো আশা করি ভাইয়া তুমি এই জিনিসটা বুঝছো এখানে, ওকে ওকে। ওকে সো এটা যদি বুঝে থাকি, তাহলে চলো এবার আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ সম্পর্কে একটু জানি। পূর্ণবর্গ ভগ্নাংশ জিনিসটা আসলে কি? হ্যাঁ, এখানে পূর্ণবর্গ ভগ্নাংশে মনে রাখবা হর ও লব উভয়ই পূর্ণবর্গ সংখ্যা হবে, হর ও লব উভয়ই পূর্ণবর্গ সংখ্যা হবে, ঠিক আছে। জিনিসটা আসলে কি দেখো, ধরো আমি এখানে হর ও লব লিখি, ঠিক আছে ওকে। তাহলে আমি এখানে বলছিলাম পূর্ণবর্গ ভগ্নাংশের এখানে যে লব হবে, এই লবও পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে তাদের বর্গমূলও পূর্ণ সংখ্যা হবে, পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে। সেমভাবে হরও কিন্তু আমার এই পূর্ণবর্গ সংখ্যাই হবে। আমি যেমন উদাহরণ যদি দেই, যেমন পূর্ণবর্গ সংখ্যা কি কি দেখো তো, 4 আমার পূর্ণবর্গ সংখ্যা, 9 আমার পূর্ণবর্গ সংখ্যা,
25 আমার পূর্ণবর্গ সংখ্যা, 16 আমার পূর্ণবর্গ সংখ্যা, 36 আমার পূর্ণবর্গ সংখ্যা, 49 আমার পূর্ণবর্গ সংখ্যা। এগুলো কীভাবে পাচ্ছি আমি? এই যে 2কে বর্গ করছি, 3কে বর্গ করছি, 2কে বর্গ করছি, ঠিক আছে, 3কে বর্গ করছি, 5কে এখানে বর্গ করছি, 4কে বর্গ করছি, ঠিক আছে, 6কে বর্গ করছি এবং 7কে এভাবে আসলে জিনিসটা চলতে থাকবে। তাহলে হর ও লবে এই সংখ্যাগুলোই হবে। যেমন ধরো আমি একটা উদাহরণ যদি দিই, 9/25, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, তাই না? দেখো এইটাই হচ্ছে পূর্ণবর্গ ভগ্নাংশ। অথবা কি 16/36, ঠিক আছে, অথবা 49/25, ঠিক আছে। এখন আমি যদি লিখি একটা হচ্ছে 13 আর একটা 16, এটা কি পূর্ণবর্গ সংখ্যা? না, এটা পূর্ণবর্গ সংখ্যা না। কারণ 13কে যদি আমরা বর্গমূল বের করি তাহলে কিন্তু পূর্ণ সংখ্যা পাই না। সোজা কথা, আমরা এখানে লবকে বর্গমূল, এই যে বর্গমূল দ্বারা এই রুট চিহ্নটা আসে, এটাই কি বলা হয়? রুট ওভার বলা হয়। রুট ওভার অর্থাৎ বর্গমূল চিহ্ন, ঠিক আছে, রুট ওভার, ঠিক আছে। তাহলে এই লবকেও আমরা রুট করলে পূর্ণ সংখ্যা পাবো, হরকেও যদি আমরা রুট করি তাহলে এই পূর্ণবর্গ সংখ্যাই পাবো, মানে পূর্ণ সংখ্যাই পাবো। যদি লব হর উভয়কে বর্গ করে পূর্ণ সংখ্যা পাই তাহলে আমরা এই ভগ্নাংশটাকে বলবো পূর্ণবর্গ ভগ্নাংশ। বুঝাতে পেরেছি? ওকে, সামনে আমরা আরও ডিটেলসে শিখবো। এবার ভগ্নাংশের বর্গমূল কিভাবে করে, সো ভগ্নাংশের বর্গমূল কিভাবে করা হয় এটা হচ্ছে আমরা এই যে এখান থেকেই শিখছি। তোমার হচ্ছে কই গেল আমাদের ম্যাথটা, এই যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, দশমিক ভগ্নাংশে বর্গমূল নির্ণয়, এটাই, ঠিক আছে। ওকে, এবার মূলত অমূলত সংখ্যা আমরা শিখব, ঠিক আছে। মূলত সংখ্যা, মূলত সংখ্যা কি? মূলত সংখ্যা হচ্ছে তারাই যাদেরকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে। ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে, এই কথাটার আসলে মানে কি? ধরো আমি 2 লিখলাম, ভগ্নাংশ বলতে কি, এটা কি হচ্ছে p/q আকারে প্রকাশ করা যাবে এবং q শূন্য হতে পারবে না। এটা একটু এক্সট্রা জিনিস শিখাই দিলাম, হ্যাঁ, যে q শূন্য হতে পারবে না। এখন যেমন 2কে আমি কিভাবে লিখতে পারি ভাইয়া? 16/8। দেখো তো লব হর আকারে আমি লিখতে পারছি না, উপরে হর নিচে লব, নিচে উপরে হর, উপরে লব নিচে হর। তো এটাকে 16কে 8 দ্বারা ভাগ করলে আমি 2 পাই, ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। বা 1.5, এটাকে আমরা 15/10 আকারে লিখতে পারি, ঠিক আছে। ওকে, কিন্তু আমি যদি √2 নিতাম, √2 মানে কি 1.418 ডট 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 করে এটা চলতে আছে অসীম পর্যন্ত, মানে অনেক দূর, যেখানে শেষ সীমা নাই, ঠিক আছে। আমরা মাঝে মাঝে যেমন সমুদ্রে যাই, সমুদ্রে যখন দেখি আমরা কোনো কিরকোনারা দেখতে পাই না, সীমা দেখতে পাই না, চলছেই। তো এমনই √2 যেই সংখ্যাটা চলছে এটাকে কখনো তুমি এই p/q আকারে প্রকাশ করতে পারবা না। তো এই সংখ্যাটাকে বলা হয় অমূলত সংখ্যা। অমূলত সংখ্যাকে কখনোই p/q আকারে প্রকাশ করা যাবে না, ঠিক আছে। ওকে, বা ধরো তুমি হচ্ছে ধরো 2.5, ঠিক আছে, 2.5কে তুমি কিভাবে প্রকাশ করবা? 25/10, ঠিক আছে। তো 25/10কেও আমরা প্রকাশ করতে পারছি, তার মানে 2.5 এটা কি বলতো ভাইয়া? একটা মূলত সংখ্যা, অর্থাৎ যে মূলত সংখ্যা, যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো তাদেরকে আমি মূলত সংখ্যা বলতে পারি। যেমন 2 বলো, 1.5 বলো, 2.5 বলো, কিন্তু √2 1.414/8 এই সংখ্যাটা চলতেই আছে ভাইয়া, ঠিক আছে। তো এই সংখ্যাটা আসলে শেষ হবে না, তাই এটা অমূলত সংখ্যা, অর্থাৎ দেখে p/q আকারে প্রকাশ করা যাবে না। ওকে, সো এই যে মূলত অমূলত সংখ্যার যে হিসাবটা আছে এটা কি আশা করি তুমি বুঝতে পারছো ভাইয়া? অবশ্যই বুঝতে পারছো। ওকে, তাহলে চলো আমরা আমাদের নেক্সট যেই সংখ্যাটা দেখব সেটা হচ্ছে এবার আমাদের 1.1 এর অনুশীলনী সম্পর্কে আমরা দেখব যে 1.1 অনুশীলনীর মধ্যে কি আছে। ঠিক যেই কনসেপ্টগুলো পড়ালাম এইগুলোই আছে। যেমন প্রথমে মৌলিক গুণনীয়কের সাহায্যে, আচ্ছা মৌলিক গুণনীয়কের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করে এই জিনিসটা আমরা দেখাচ্ছি, ঠিক আছে। এটা আমি তোমাদেরকে সামনাসামনি একদম পুরো প্রত্যেকটা ম্যাথ করে দেখাই দেবো, এই কারণে এটা আমি এখন তোমাকে বুঝাচ্ছি। মৌলিক ভগ্নাংশের সাহায্যে আমরা কিভাবে আসলে প্রকাশ করি। মৌলিক ভগ্নাংশ কীভাবে নেয় তুমি তো জানো, 1, 6, 9 নিলাম, হ্যাঁ,
তারপর আমি এখানে এমন চিহ্ন দিব, ঠিক এরকম একটা চিহ্ন দিলাম। এবার সর্বনিম্ন যত সংখ্যা দ্বারা এটাকে ভাগ করা যায় আমরা করব, ঠিক আছে। যেমন 159কে আমরা 2 দ্বারা ভাগ করতে কি পারি? দেখো তো 159কে 2 দ্বারা পূর্ণ সংখ্যা, যেন আমরা ভাগফলও পূর্ণ সংখ্যা পাই। তো 159কে আমরা 2 দ্বারা ভাগ করতে কিন্তু পারছি না, কারণ 159কে 2 দ্বারা ভাগ করলে আসে 2 ভাগ 1, 6, 9, 2 আর 2 গুণা 16, ঠিক আছে। আচ্ছা 9 থাকে, তোমার 4 2 গুণা 8, 1 থাকে, মানে এখানে দশমিক, কারণ 1কে 2 দ্বারা ভাগ করা যাচ্ছে না, ভাগ করলে দশমিক নিয়ে আসতে হবে আমাকে, তাই না? তাহলে 3 দ্বারা আমরা যদি একটু দেখি, 3 দ্বারা যদি দেখি, আচ্ছা 3 দ্বারাও কি ভাগ যায়? দেখো তো ভাইয়া, 3 দ্বারা 159কে তুমি ভাগ করো, 5 3 15, এখানে থাকে 19, 6 3 18, এখানে 1, আবার এখানে দশমিক দিতে হবে, বা তারপরে আমার এই ভাগটা শেষ হবে, তার আগে কিন্তু ভাগটা শেষ করা সম্ভব না। তার মানে 159কে আমরা 3 দ্বারাও কিন্তু ভাগ করতে পারছি না। ওকে, সো আমার এইভাবে করতে করতে দেখা যাবে যে আমি 13 দ্বারা যদি 159কে ভাগ করি, ঠিক 13 দ্বারা যদি আমরা 159কে ভাগ করি, তাহলেই কেবল পূর্ণ সংখ্যা পাচ্ছি। তাহলে 13কে দ্বারা ভাগ করলে ভাগফল থাকে, ভাগশেষ থাকে 13, মানে সরি ভাগফল থাকে 13। আবার এই 13কেই আমরা শুধু 13 দিয়ে ভাগ করতে পারি, শেষে থাকবে আমার 1, আমার শেষ পর্যন্ত 1 আনতে হবে। ওকে, আচ্ছা তাহলে আমি গুণনীয়ক 1 6 9 এর মৌলিক গুণনীয়ক কী পাচ্ছি? 13 পাচ্ছি আর 13 পাচ্ছি, এই 1 আমার প্রয়োজন নাই। তো আমি যখন বর্গমূল সিলেক্ট করব, আমার এখানে জোড় সংখ্যা যদি গুণ আকারে থাকে, দুইটা জোড় থেকে আমি জাস্ট একটা সংখ্যা নিব, দুইটা জোড় থেকে আমি কি নিব? একটা সংখ্যা নিব। তাহলে অতএব বর্গমূল দুইটা সংখ্যা থেকে একটা সংখ্যা নিতে হবে, 13, বর্গমূল 13, বর্গমূল 13, ঠিক আছে। খ নাম্বারটা আসো, 529কে আমরা একটু দেখি, 5 2 9, ওকে। আচ্ছা তাহলে প্রথমে 2 দ্বারা দেখব, 2 দ্বারা 529কে ভাগ করা যাবে না, কারণ এটা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে অবশ্যই ভাগশেষ থাকে, বাট আমার তো ভাগশেষ থাকা যাবে না। ওকে, তাহলে আমরা 3 দ্বারা আসি, 3 দ্বারা যদি দেখি, 3 দ্বারাও 529কে ভাগ করা যাবে না। ওকে, এটা তোমরা একটু ক্যালকুলেটারের সাহায্য নিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমিও যেমন এখন ক্যালকুলেটারের সাহায্যে এটা করব। 529 ভাগ 3, ওকে, না হয় না। 529কে 4 দ্বারাও যাবে না, 5 দ্বারাও যাবে না, তাই না? 6 দ্বারা কি যাবে? 529কে ভাগ 6, না যাবে না। 529কে 7 দ্বারা ভাগ যায়? যায় না। আচ্ছা 529কে 8 দ্বারা ভাগ যায়? যায় না। ওকে, 529কে 9 দ্বারা ভাগ যাবে? অবশ্যই যাবে না। তো 529কে আমরা এবার 11 দ্বারা ভাগ করে দেখি, অবশ্যই যাবে না। 13 দ্বারা, কারণ জোড় সংখ্যাগুলো দ্বারা তো যাবেই না, 13 দ্বারা ভাগ করে দিলেও হচ্ছে না। 529কে 15 দ্বারা ভাগ করলেও হচ্ছে না। ওকে, 529কে আমরা 17 দ্বারা ভাগ করে দেখি, আসতেছে না। ওকে, 529কে আমরা 18 দ্বারা ভাগ করে দেখি, হচ্ছে না, দশমিক আসছে। 529কে আমরা 19 দ্বারা ভাগ করে পাচ্ছি না। 529কে আমরা 21 দ্বারাও ভাগ করে পাচ্ছি না। 529কে আমরা 23 দ্বারা ভাগ করলে পূর্ণ সংখ্যা পাচ্ছি। 23 দ্বারা ভাগ করলাম, তাহলে আমি এখানে পাচ্ছি ভাগফলটা 23, আবার 23কে 23 দ্বারাই ভাগ যাবে। সো আলটিমেটলি তোমার লাস্ট লাইনটা করার দরকার হয় না। ওকে, তো অতএব মৌলিক গুণনীয়ক কি আসছে? মৌলিক গুণনীয়ক 23 গুণন 23, অতএব বর্গমূল, বর্গমূলে যখন দুইটা জোড় সংখ্যা থাকবে, মানে জোড়া সংখ্যা থাকবে, একটা নিতে হবে আমাকে, তাহলে এখানে আছে 23। তাইলে এই 529-এর বর্গমূল কি হবে ভাইয়া? 23 হবে। ওকে, তাহলে এবার আমরা গ নাম্বারটাতে আসি। হ্যাঁ, 1521, গ 1521। এবার এটাকে আমরা একটু করবো ভাইয়া, তাই না? তাহলে আমি আবার একটু ক্যালকুলেটারের সহায়তা নিব, ঠিক আছে? ওকে, সো দেখো 1521কে আমরা 2 দ্বারা তো ভাগ করতে পারবো না, 3 দ্বারা ভাগ করতে পারি। 3 দ্বারা যদি আমি ভাগ করি, আমার এখানে থাকে ভাগফল 507, ঠিক আছে? ওকে, সো 507কে আবার আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো না, 3 দ্বারা ভাগ করে দেখি, তাহলে আসে আমার 159। 1 6 9, আমরা জানি 159কে আমরা শুধু 13 দ্বারা ভাগ করতে পারি, তাহলে আমার ভাগফল থাকে 13, ঠিক আছে? ওকে, তাহলে অতএব মৌলিক গুণনীয়ক কি আসছে? মৌলিক গুণনীয়ক
3 আসছে 2টা, ওকে, আর 13 আসছে 2টা, তাই না? ওকে, 3 গুণ 3 13 গুণ 13, ওকে। আচ্ছা, তাইলে বর্গমূলের ক্ষেত্রে আমি প্রত্যেক জোড়া থেকে একটা করে নিব। প্রত্যেক জোড়া থেকে কয়টা করে নিব? একটাই। 3 গুণ 3 থেকে আমি একটা নিব, কারণ 2টা আছে, 2টা থেকে আমাকে একটা নিতে হবে বর্গমূলের জন্য। আর এই 13 গুণ 13 থেকেও আমি একটা নিব, তাহলে 3 গুণ 13, তাহলে আলটিমেটলি আমি বর্গমূল পাচ্ছি 39। 3 13 39, প্রত্যেক জোড়া থেকে আমাকে একটা করে নিতে হবে, ঠিক আছে? চলো তাহলে আমরা একটু পরেরটা করে দেখি ভাইয়া। ওকে, পরেরটা কি আছে দেখো তো, আছে 11,025, তাই না? তাহলে আমরা এটা একটু করি। খ নাম্বারে 11,025, ওকে। তাহলে আমরা সেমভাবে প্রথমে 2 দ্বারা ভাগ করে দেখব। সো 2 দ্বারা এটা ভাগ যাবে না, কারণ বিজোড় সংখ্যা। তাহলে 11,025কে আমরা 3 দ্বারা প্রথমে ভাগ করে দেখি। আসছে 3 দ্বারা ভাগ করলে আমরা পাচ্ছি 3675, ঠিক আছে? ওকে, আবার আমরা 3 দ্বারা ভাগ করে দেখব। 3675কে 3 দ্বারা ভাগ করে দেখব। ভাগফল আসতেছে আমার 1225, সরি, হ্যাঁ 1225, ওকে। এখন 1225কে আগে আমরা 2 দ্বারা তো ভাগ করতে পারবো না, তাহলে আমরা 3 দ্বারা ভাগ করে দেখি, আসতেছে না। 4 দ্বারা ভাগ করে দেখি, 4 দ্বারাও আমার দশমিক আসছে। 5 দ্বারা ভাগ করলে আমার পূর্ণ সংখ্যা আসছে, তাহলে 245। 245, এখন 245কে আমরা আবার 3 দ্বারা ভাগ করে দেখব। হ্যাঁ, দশমিক আসছে, হবে না। 4 দ্বারা তো হবে না। 5 দ্বারা ভাগ করে দেখলাম 49 আসছে। 5 দ্বারা ভাগ করে দেখলাম 49। 49কে আমরা 7 দ্বারা ভাগ করতে পারি, তাই না? তাহলে আমার ভাগফল থাকে 7। অতএব মৌলিক গুণনীয়ক কি আসতেছে দেখো, 3 3 5 5 7, 3 গুণন 3, 5 গুণন 5, 7 গুণন 7। আর বর্গমূলের থেকে আমাকে করতে হবে কি, প্রত্যেক জোড়া থেকে একটা করে নিতে হবে। অতএব বর্গমূল, ঠিক আছে? ওকে, সো 3 আর 3 থেকে আমি কি নিব? একটা নিব। 3 গুণ 3 থেকে একটা, তাহলে নিলাম। সেমভাবে 5 গুণ 5 থেকে আমি একটা 5 নিব, নিলাম। সেমভাবে 7 গুণ 7 থেকে আমি একটা নিব, তাই না? নিলাম। তাহলে এগুলো পরস্পর গুণ আকারে হবে। তাহলে 5 সাথে 35, 35-এর সাথে 3 গুণ করলে যত হয় তত, অর্থাৎ 3 গুণ 5 গুণ 7, 105, সরি 105। তাহলে আমার বর্গমূল কত হবে ভাইয়া? 105 হবে। ওকে, বুঝতে পারছি আমরা? ওকে, সো আমরা এগুলোও করে ফেলছি ভাগের সাহায্যে বর্গমূল। এবার এই সংখ্যাগুলো আমরা একটু করি, যেখানে একটু আসলে কোশ্চিনটা একটু অ্যাডভান্স করা। সেটা বলছে নিচের সংখ্যাগুলোর কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। এই কত গুণ করতে হবে বা ভাগ করতে হবে, এই ম্যাথগুলো করার জন্য আমরা সহায়তা নিব মৌলিক গুণনীয়কের। কার সহায়তা নিব বলো তো ভাইয়া? মৌলিক গুণনীয়কের, ঠিক আছে? মৌলিক গুণনীয়কের আমি সহায়তা নিব। তাহলে বললাম কার সহায়তা নিতে হবে আমাকে? মৌলিক গুণনীয়কের সহায়তা নিতে হবে। যেমন ক নাম্বারটা আসি, 147, ঠিক আছে? ওকে, 147কে আমরা 3 দ্বারা ভাগ করতে পারি কিনা একটু দেখি, চলো। হয়, তাহলে 3 দ্বারা ভাগ করলে আমার হয় এখানে 49। 49কে এখানে 7 দ্বারা ভাগ করলে আসে ভাগফল 7। অতএব মৌলিক গুণনীয়ক সাত গুণ 3। আচ্ছা, আমরা কি জানি বলতো, বর্গমূলের জন্য প্রত্যেক জোড়া থেকে আমাকে একটা করে নিতে হবে। জোড়া কি? 2 জনের একটা জোড়া, তাই না? তাহলে এই যে একটা জোড়া, এই 2টা জোড়া থেকে আমাকে একটা নিতে হবে। আচ্ছা, কতই না ভালো হইতো এখানে যদি আরেকটা 3 আমার গুণ থাকতো। এই যে এরকম যদি গুণ থাকতো আরেকটা 3, তাহলে আমি খুব সুন্দর বলতাম যে এই জোড়া থেকে আমার 3 আসবে। এই জোড়া থেকে আমার 3 আসবে, বর্গমূল হবে 21। কিন্তু আমার এই 3টা তো গুণ নাই,
তিনটা গুণ নাই। এই তিনটা যদি গুণ থাকতো, আরেকটা তিন যদি গুণ থাকতো, আমি এখানে সুন্দর বলে দিয়ে আসতে পারতাম যে এই দুইটা জোড়া যেহেতু আছে, অর্থাৎ দুইটা, একটা প্রত্যেকটা জোড়ার কয়টা করে থাকবে, দুইটা করে। তাহলে এখানে যেহেতু দুইটা তিন আছে, তার মানে একটা তিন দিব। বাট যেহেতু একটা তিন নাই, এবং এই প্রশ্নে আমার কাছে যাইতে চাইছে যে কত ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে, তাহলে অতএব আমাকে কত দ্বারা গুণ করতে হবে, তিন দ্বারা। কারণ আমার এখানে দুইটা তিন নাই, একটা তিন আছে। তো একটা তিন যেহেতু প্রয়োজন, তাহলে তিন দ্বারা গুণ করলেই আমরা গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, চলো আমরা একটু পরের খ নাম্বারটা দেখি। খ নাম্বারটা যদি দেখো ভাইয়া, 384 আছে, তাই না? ওকে, 384কে 2 দ্বারা ভাগ যাবে। এটা আমি চোখ বন্ধ করে শিওরিটি দিচ্ছি তোমাদেরকে। 384কে 2 দ্বারা ভাগ করলে 192 আসে। 1 9 2। আবার 192কেও 2 দ্বারা ভাগ যায়, 96 আসে। তাহলে 9 9 6 96। 96কে আবার 2 দ্বারা ভাগ করা যায়, 48 আসে। ঠিক আছে, আবার 48কেও 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে আসে 24। ঠিক আছে, ওকে। 24কেও আবার 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে আসে 12, তাই না? আবার 12কে 2 দ্বারা ভাগ করলে আসে 6, আর 6কে 2 দ্বারা ভাগ করলে আসে 3। ওকে, আচ্ছা, তাহলে আমরা পরবর্তী অংশটা যদি এখানে দেখি ভাইয়া, এখানে আমি দাগ দিয়ে দিই। হ্যাঁ, অতএব মৌলিক গুণনীয়ক, কি কি মৌলিক গুণনীয়ক আমরা পাইলাম? মৌলিক গুণনীয়ক, ঠিক আছে, ওকে। মৌলিক গুণনীয়ক আমি পাচ্ছি 1 2 3 4 5 6 7টা 2, 1 2 3 4 5 6 7 আর একটা 3। ঠিক আছে, ওকে। আমি এই জিনিসটাকে একটু আলাদা, যেন কনফিউজ না হয়ে যাও তোমরা। ওকে, এমন, তাই তো? আচ্ছা, আমি যদি জোড়া হিসাব করি, তাহলে নিশ্চয়ই এই দুইটা মিলে একটা জোড়া, আবার এই দুইটা মিলে একটা জোড়া, আবার এই দুইটা মিলে একটা জোড়া, তাই না? জোড়া নাই কার? এখানে একটা 2-এর জোড়া নাই, আর একটা 3-এর জোড়া নাই, তাই না? অর্থাৎ এই দুইটার কোনো জোড়া নাই। এখানে যদি, এখানে যদি এমন হইতো ভাইয়া, এখানে যদি এমন হইতো যে এই 2ও 2টা আছে আর এই 3ও 3টা আছে, তাহলে আমার বর্গমূলটা খুব সুন্দর হইতো। কারণ বর্গমূলটা কীভাবে হইতো? বর্গমূলটা তখন হইতো যে এই যে 2টা 2 থেকে একটা 2 চলে আসতো, এই 2টা 2 থেকে একটা 2 আসতো, এই 2টা 2 থেকে একটা 2 আসতো, এরা পরস্পর গুণ হইতো। এবং এখানে যদি 2টা 2 থাকতো, এই 2টা 2 থেকে আরেকটা 2 চলে আসতো, আর এই 2টা 3 থেকে আরেকটা 3 চলে আসতো। তাহলে আমার প্রয়োজন কি? একটা 2 আর একটা 3, তাই না? অতএব গুণ করতে হবে একটা 2 একটা 3, কারণ আমার এই জোড়ায় একটা 2 নাই আর একটা 3 নাই, তাই তো? তাহলে একটা 2 আর একটা 3 গুণ করতে হবে, অর্থাৎ 6 গুণ করতে হবে। তাহলে আমার গুণ করা প্রয়োজন কত বলো তো ভাইয়া? 6। আমি যদি এখানে সর্বনিম্ন 6 গুণ করি, তাহলে এই যে 384 যে সংখ্যাটা আছে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ওকে, তাহলে এবার আসি আমরা 1470-এর ক্ষেত্রে। ঠিক আছে, 1470কে আমরা প্রথমে 2 দ্বারা ভাগ করি, কারণ 2 দ্বারা ভাগ যাবে ভাইয়া। 1470 ভাগ 2, 735। 735কে আমরা 3 দ্বারা ভাগ করে দেবো, কারণ 2 দ্বারা তো ভাগ যাবেই না, তাই না? যায় 245। ঠিক আছে, ওকে। 245কে আমরা 3 দ্বারা ভাগ করে দেখি, হচ্ছে না, তাহলে 5 দ্বারা ভাগ করতে হবে, তাই না? ভাগ 5, 49। 49কে ভাগ করা যাবে 7 দ্বারা, 7 ভাগফল থাকবে। অতএব মৌলিক গুণনীয়ক, মৌলিক, আমি এখানে গু দিয়ে দিলাম, ঠিক আছে, মৌগু। ঠিক আছে, 2 3 5 7 7, তাই না? ওকে, এই 7 আর 7 পরস্পর গুণ, এই প্রত্যেকটাই গুণ আকারে আছে। এমন তো আমার তো প্রত্যেক বর্গমূলের ক্ষেত্রে প্রত্যেক জোড়া থেকে একটা করে নিতে হবে, প্রত্যেক জোড়া থেকে। এখানে 7 আর 7 একটা জোড়া, দেখো 5-এর আর কোনো জোড়া আছে? 5 5 আছে?
দুইটা 3 আছে, দুইটা 2 আছে, নাই। তার মানে আমার জোড়া লাগবে এই তিনটারই, এই তিনটারই আমার জোড়া লাগবে, এই যে এই তিনটারই আমার জোড়া প্রয়োজন। জোড়া হবে কিভাবে, যে এইখানে 2 গুণন 2 হইতো যদি, আবার এখানে 3 গুণন 3 হইতো যদি, আবার 5 গুণন 5 হইতো যদি, তাহলে আমার এগুলো এক একটা করে জোড়া হইতো। বাট জোড়া নাই, জোড়ার জন্য আমার কি প্রয়োজন, এই যে একটা 2 এর প্রয়োজন, একটা 2 এর প্রয়োজন, একটা 3 এর প্রয়োজন, আর একটা 5 এর প্রয়োজন, তাই তো? কারণ এই 2 3 5 এই তিনটাই তো নাই আমার কাছে। তাহলে অতএব গুণ করতে হবে কত, যেগুলো প্রয়োজন সেগুলাই গুণ করতে হবে। গুণ করতে হবে একটা 2, একটা 3 আর একটা 5। তাহলে 3 2 গুণ 6, 5 6 30। সর্বনিম্ন আমার কত গুণ করতে হবে, 30 গুণ করতে হবে। ওকে, তাহলে ক নাম্বার আমি করে দিলাম, খ নাম্বার আমি করে দিলাম, গ নাম্বার আমি করে দিলাম, ঘ নাম্বারটা ভাইয়া তোমাকে হোমওয়ার্ক দিলাম। এই প্রথম হোমওয়ার্ক দিলাম কিন্তু, ঠিক আছে? সো আশা করি ভাইয়া তুমি এটা অবশ্যই করবা। ওকে, চলো আমরা আমাদের পরবর্তী যে সংখ্যাটা আসি, এটা হচ্ছে এবার ভাগফল, কত পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। এটাও সেম, আমি বলছি গুণ বা ভাগের ক্ষেত্রে কি করব আমরা, আমরা মৌলিক গুণনীয়কের সাহায্যে যাব। কিসের সাহায্যে যাব, মৌলিক গুণনীয়কের সাহায্যে যাব, মৌলিক গুণনীয়কের সাহায্যে যাব, ঠিক আছে? ওকে, তাহলে আসো আমরা এখানে খ নাম্বারটা করি। 4056, চলো শুরু করি। 4056কে আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? তাহলে চলো 4056কে আমরা 2 দ্বারা ভাগ করি। 2028, 2028কে আবার 2 দ্বারা ভাগ করা যাবে, তাহলে আসে 1014, ঠিক আছে? ওকে, 1014কে আবার 2 দ্বারা ভাগ করা যাবে 507। 507কে 2 দ্বারা ভাগ করা যাবে না, আমরা একটু 3 দ্বারা ভাগ করে দেখি। 3 দ্বারা ভাগ করে যায়, 3 দ্বারা ভাগ করলে আসে 169, আবার 169কে আমরা 13 দ্বারা ভাগ করলে থাকে 13, ঠিক আছে? আচ্ছা, তাহলে মৌলিক গুণনীয়ক কি কি আসছে দেখি তো। মৌলিক গুণনীয়ক, মৌলিক গুণনীয়ক আসে 3টা 2, একটা 2টা 3টা 2, একটা 3 2টা 13। আচ্ছা, এখানে যখন তারা জোট পাকাবে, অর্থাৎ 2 জন 2 জন করে, এই 2টা 2 মিলে একটা জোট পাকাবে, এই 2টা 13 মিলে একটা জোট পাকাবে, তাহলে জোড়া নাই কার, জোড়া নাই এই 2 আর 3-এর। তো এতক্ষণ ধরে আমরা কি করছিলাম, যখন গুণ করতে হবে তখন আমি ওদেরকে দিয়ে দিচ্ছিলাম, বাট বলতেছে যে বারবার আমাদেরকে দিয়ে দেওয়া হবে, মানে প্রত্যেকবার আমাদেরকে কোনো ঘাটতি রেখে দিচ্ছে, পরে আসে দিচ্ছে। দাওয়াত বাড়িতে প্রত্যেকবার ঘাটতি রাখতেছে, পরে আসে দিচ্ছে। তো এবার এরা মেজাজ খারাপ করে ফেলছে। হ্যাঁ, এবার এরা মেজাজ খারাপ করে বলছে যে না, আমরা আর থাকবোই না, যেহেতু আমাদের জোড়া নাই, আমরা থাকবো না, আমরা চলে যাব। তাহলে কারা কারা চলে যাচ্ছে, 2 ও 3, তাই না? কারণ এই 2টা 2 থেকে তো একটা 2 চলে আসতো, আর এই 2টা 13 থেকে তো একটা 13 আসতো। তাহলে আসতে পারবে নাকি ওই 2 আর 3? তো ওরা বলবে যে এবার আমরা চলে যাব, থাকবো না, যা। থাকবো না বলতে এরা চলে যাচ্ছে, তার মানে কি 6 বাদ হয়ে যাচ্ছে। 6 কীভাবে বাদ হচ্ছে, ভাগ করে। তাই অতএব ভাগ করতে হবে, ভাগ করতে হবে 2 গুণন 3 অর্থাৎ 6। 6 আমাকে ভাগ করে দিতে হবে। 6 কি করে দিতে হবে, ভাগ করে দিতে হবে, ওরা চলে যাবে। বুঝাইতে পারছি? ওকে, সো এখানে বাকি দুটো খুবই সহজ ভাই, এগুলো জিনিস খুব সহজ, এই জন্য আমি জাস্ট একটা তোমাকে বুঝাই দিলাম। বাকি দুটো তুমি হোমওয়ার্ক করো, কারণ অলরেডি আমরা অনেকগুলো ম্যাথ করছি। গুণ আর ভাগের আসলে জিনিসটা কিছু না। গুণ করার ক্ষেত্রে কি হইতো, যদি বলতো যে এখানে কত গুণ করতে হবে, তখন তুমি দেখতেছো যে 2-এর যেহেতু একটা জোড়া নেই, একটা 2 লাগবে, আরেকটা 3 লাগবে, তাহলে 3 2 6 গুণ করতে হবে। আর ভাগের ক্ষেত্রে কি, এদেরকে সরাই দিতে হবে, তার মানে কত দ্বারা ভাগ করতে হবে, আর 2 একটা আর একটা 3, অর্থাৎ 6 দ্বারা ভাগ করে দিতে হবে। দুইটাই একই কথা, ঠিক আছে? তো 6 দ্বারা গুণ করলে আমরা পূর্ণবর্গ সংখ্যা পাবো, অথবা 6 দ্বারা ভাগ করলে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। ওকে, সো আমার জিনিস দুইটা যেহেতু সেম, তাই আমরা এটা একই ক্যাটাগরি করে দিলাম। এবার বলছে যে অঙ্কটা, সেটা বলছে যে এত থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো বিয়োগ বা যোগফল যদি আসে, মনে রাখবে এটা কিভাবে করব, আমরা ভাগফলের সাহায্যে করব, ঠিক আছে? অর্থাৎ ভাগের সাহায্যে। আমরা যে ভাগের সাহায্যে পূর্ণবর্গ সংখ্যা বের করছিলাম, এই ভাগের সাহায্যে আমরা এটা করব। সো এটা আমরা করব কিভাবে, চলো দেখি, তোমাকে দেখাই। 4
6 3 9 আমরা বাম দিক থেকে দুইটা করে সিলেক্ট করে নিছি, ঠিক আছে। ওকে, আমার এখানে ডান দিক থেকে দুইটা করে সিলেক্ট করছি, সর্ববামে আছে আমার 46, আমার কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি হচ্ছে 36, কারণ 49 হচ্ছে 46 হচ্ছে বেশি, আর 36-এর বর্গমূল হচ্ছে ভাইয়া 6, ঠিক আছে। তাহলে এই 36 থেকে 46-এর পার্থক্য হচ্ছে 10, আর পরবর্তী যে ঘরটা আছে এটা আমার নিচে নামে যাবে। ওকে, এবার এই 6-এর ডাবল আমাকে এখানে বসাইতে হবে, সেটা হচ্ছে 12। এবার ঠিক এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, এই সংখ্যা দ্বারা এই সংখ্যাকে গুণ করলে যেন আমরা এর কাছাকাছি বা ঠিক এই সংখ্যাটা পাই। তো আমি চাচ্ছি যে আমরা এই 12-র সাথে 5 যুক্ত করে 125 করব এবং 5 দ্বারা গুণ করব। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 2 10, 11 12 2, হাতে থাকলো 1, 5 একে 5 একে 6, 625। তাহলে 5 দ্বারা 625 হচ্ছে। তাহলে আমরা এক কাজ করি, 7 দ্বারা গুণ করি, 127, অর্থাৎ 7 যুক্ত করলাম 7, তাহলে এখানে আসলো 7 7 49-এর 9, হাতে থাকলো 4, 7 2 14, 4 18 8, হাতে থাকলো 1, 7 একে 7 একে 8, 889। বাট আমার তো আছে 1039। তাহলে আমি একদম সবচেয়ে বৃহৎ যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 129, অর্থাৎ 9 যুক্ত করে আমি এখানে 129 বানাইলাম। এবার 9 দ্বারা গুণ করি, 9 9 81-এর 1, হাতে থাকলো 8, 9 2 18, 8-এ হচ্ছে 26-এর 6, হাতে থাকলো 2, 9 কে 9 10 11, 1161। বাট আমার আছে 1039, তাহলে এটা একটু বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা এবার এখানে 8 যুক্ত করে 128 বানালাম। এবার আমরা 8 দ্বারা গুণ করব। তাহলে 8 দ্বারা গুণ করলে 8 8 64, 4, হাতে থাকলো 6, 8 2 16, 6 22-এর 2, হাতে থাকলো 2, 8 একে 8, 2 এ 10, 1028। তাহলে আমার থাকছে 1028, এবং এখানে আমি কি করছি, সরি 1064, আরে 8 হলে তো এটা 8 হবে, আমি ইংলিশে লিখে ফেলছি। ওকে, 1028, ঠিক আছে। ওকে, তাহলে এখানে 8 হবে, এখানেও 8 হবে, এখানেও 8 হবে, তাই না? ওকে, তাহলে আমার বিয়োগফল থাকছে কত, 8 1 9, 2 1 3, 11। এখন এই 11টা তো বেশি ভাইয়া, তাই না? এই 11টা যদি না থাকতো, অর্থাৎ এখানে 39 না হয়ে যদি 28 হতো, ঠিক আছে, তাহলে তো এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তো এই 11টা বেশি, তাহলে আমাকে এই 11টা যদি বাদ দিই, বা এই 11 সংখ্যাটা আমি যদি বাদ দিয়ে দিই 4639 থেকে, বা 4639 থেকে 11 বাদ দিলে আমি ঠিক যে সংখ্যাটা পাই, তবে এটা পূর্ণবর্গ সংখ্যা হতো। তাহলে অতএব বিয়োগ করতে হবে 11। 11 আমাকে এখান থেকে বিয়োগ করে দিতে হবে, বুঝাইতে পারছি? ওকে, সো পরবর্তী সংখ্যাটা জাস্ট এবার যোগ করতে হবে আগের মতো। এর আগে জাস্ট আমরা বিয়োগ করছি, এবার আমার কি যোগ করতে হবে। তো যোগের ক্ষেত্রে আমরা আসলে জিনিসটা কিভাবে করব একটু আসলে তোমাদেরকে বুঝাই ভাইয়া। ওকে, তো আমাকে বলছে যে 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমি তোমাকে বলছিলাম যে যোগফল বা বিয়োগফল যাই করো ভাইয়া, এটা আমাকে ভাগফলের সাহায্যে, অর্থাৎ ভাগের সাহায্যে দেখতে হবে, তাই না? তো ভাগের সাহায্যে আমরা জিনিসটা করব, সেটা কিভাবে, 5605 দিলাম। ওকে, আচ্ছা, সো লাস্টে ডান দিক থেকে দুইটা করে সিলেক্ট করতে হবে, করে দিলাম। ওকে, এবার দেখো আমরা পূর্ণবর্গের সংখ্যা নিব, তাহলে কোন পূর্ণবর্গ সংখ্যা, এখানে 49 নিতে হবে, কারণ 64 নিলে 56-র চেয়ে বেশি হচ্ছে, কারণ 7 7 49, 8 8 64। তো এখানে যে সংখ্যাটা নিছি তার বর্গমূলটা এখানে লিখতে হবে, 7 লিখলাম। ওকে, তাহলে বিয়োগফল কত থাকে, 9, 9 7 কত হয় 16, আর 4 একে 5। ওকে, গেল। এবার এই 05 পরের ঘরটা আমাকে নিচে নামায় দিতে হবে, দিলাম। এই 7-এর দ্বিগুণ আমাকে করতে হবে, 7-এর দ্বিগুণ হচ্ছে 14, 14 আমরা এখানে বসাইলাম। এবার এখানে এমন সংখ্যা বসাবো যেন এখানে প্রাপ্ত সংখ্যাকে এই সংখ্যাটা দ্বারা গুণ করলে এই 705 বা 705-এর কাছাকাছি একটা সংখ্যা পাই, বেশি না। তো আমরা 3 দ্বারা নিই, চলো 1 4 3, 3 দ্বারা যদি গুণ করি, 3 3 কে 9, 4 3 12, 2 হাতে থাকলো 1, 3 একে 3 একে 4, 429। আমার তো আছে 705, তাহলে আমরা চলো 4 নিই, 1 4 4, 4 দ্বারা গুণ করি, 4 4 16, 6 হাতে থাকলো 1, 4 4 16, 1 17, 7 হাতে থাকলো 1, 4 একে 4 একে 5, 576। সেমভাবে 144-কে, বা 144 না, এবার 576 আসছে, আমার এখানে আছে 705। আমরা আরও একটা সংখ্যা নেই বেশি, সেটা হচ্ছে 5 নেই, ফলে সংখ্যাটা হচ্ছে 145। 5 দ্বারা যদি গুণ করি, 5 5 25-এর 5, হাতে থাকলো 2,
5 4 20, 5 5 25 5, হাতে থাকলো 2, 5 4 20, 2 হচ্ছে 22 2, হাতে থাকলো 2 আর 5 1 5, 2 7, 725। 705 চেয়ে 725 বড়, তাহলে আমরা 5 নিতে পারবো না, 4 নিতে পারবো। 4 নিলে আমার গুণফল আসতেছে 576, 4। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে 6, তাহলে হচ্ছে 9 6 15, 7 1 8, 2 5 1 6 1, 129। ঠিক আছে, আর বিয়োগ যদি বলতো আমাকে, তাহলে আমরা বলতাম যে 129 বিয়োগ করলেই আমার এই সংখ্যাটা পূর্ণবর্গ হইতো। আমি যদি 5625 থেকে 129 বিয়োগ করতাম, তাহলে আমার যে বিয়োগ ফলটা পাইতাম তা একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। বাট এখানে যোগ করতে বলছে, আমি তো এটা বলতে পারছি না যে 129 যোগ করতে হবে। তাহলে আমার যোগ করার জন্য কি করতে হবে, আমি ঠিক এখানে যে সংখ্যাটা পাবো, এখানে যে সংখ্যাটা পাবো তার সাথে 1 যোগ করতে হবে। 74, আমি সংখ্যাটা পাইছি 74, 74-এর সাথে 1 যোগ করে আমার আসবে কত, 75। এবার 75-এর আমার বর্গ বের করতে হবে। ঠিক আছে, তাহলে 75-এর বর্গ, তাহলে কি করতে হবে বলো তো, এখানে আমরা 74 পাইলাম, এর সাথে 1 যোগ করে আমাকে 75 নিতে হবে। ঠিক আছে, কারণ 74-এর বর্গমূল অবশ্যই 129 থেকে কম, মানে 74 যে সংখ্যাটা, 74-এর যে বর্গমূলটা আমরা করতাম সেখানে 5605 আসতো না, এখান থেকে 129 কমে আসতো, 129 কমে আসতো, অর্থাৎ 1 2 9 যদি আমরা বাদ দেই তাহলে হচ্ছে 9 6 15, 2 একে 3, 9 6 15, 9 6 15, হ্যাঁ 2 একে 3, তাহলে 7, 1 একে 2, 4 5 4 7 6, 74-এর বর্গমূল আসতো 5476, বাট আমার তো দিচ্ছে 5605। তাহলে আমাকে যদি যোগ করতে হয় তাহলে বাড়াইতে হবে, আর বাড়ানোর জন্য আমি পরবর্তী পূর্ণ সংখ্যা যেটা নিলাম সেটা হচ্ছে 75। ঠিক আছে, এখন আমরা 75-এর বর্গমূল বের করবো, অর্থাৎ 75 দুইটা গুণ করব। 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 7 5 7 35, 2 37, 0, 5 7 35-এর 5, হাতে থাকলো 3, 7 7 49, আর হচ্ছে 50 51 52। ঠিক আছে, তাহলে 5 7 5 12 2, হাতে থাকলো 1, 2 একে 3, 3 3 6 5, 5625। অর্থাৎ আমার কাছে যদি 5625 থাকতো তাহলে আমি বলতাম যে আমার এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 5625-এর বর্গমূল আসতো 75, তাই না? বাট আমার কাছে আছে কত, 5605, তাই না? তাহলে আমার কাছে, আমার দরকার 5625, আমার কাছে আছে 5605, তাহলে আমাকে যোগ করতে হবে কত, 20। অর্থাৎ আমি যদি 20 যোগ করি তাহলে যোগফল, অর্থাৎ এই যে যোগফলটা হবে, এই যোগফলটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। বুঝতে পারছি? তাহলে আমি যদি এখানে 20 যোগ করতাম ভাইয়া, অর্থাৎ 5605-এর সাথে 20 যোগ করলে আমার হয়তো 5625, আর 5625-এর বর্গমূল কি, 75, অর্থাৎ 5625 তখন আমার একটা পূর্ণবর্গ সংখ্যা হতো। ওকে, তাহলে 5605-এর সাথে 20 যোগ করলে আমরা যে সংখ্যাটা পাবো, অর্থাৎ যে যোগফলটা পাবো, সেটা আমার পূর্ণবর্গ সংখ্যা হবে। সো মোটামুটি 1.1-এর ভাইয়া থিওরি এবং অনুশীলনী এই যাবতীয় ম্যাথমেটিকগুলোই ছিল। আমরা আশা করি জিনিসগুলো বুঝছি। আমরা জাস্ট এখানে কয়েকটা জিনিসই শিখছি, এগুলো জাস্ট আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে কি শিখলাম বলো তো, আমরা বর্গমূল শিখছি, তোমার হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়, দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে ভাগের সাহায্যে কীভাবে বর্গমূল নির্ণয় করব, মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয়, তারপরে এই হাবিজাবি এই রিলেটেড কিছু ম্যাথ শিখছি। সো আশা করি ভাইয়া তোমরা জিনিসগুলো বুঝছো। এখানেই আমাদের পার্ট 1-এর ক্লাসটুকু শেষ হচ্ছে। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।